আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আজকে আমরা কমপ্লিট করা ট্রাই করব অ্যালগরিদম ফাইনালটা। আর এই একটি ভিডিওতেই আমরা প্রায় 70 থেকে 80% টপিক কভার করা ট্রাই করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট একটু ওভারভিউ দিয়ে নিই। আমাদের ফাইনালে এরকম প্রায় 13টি টপিক আছে। এখন শুনে হয়তো ভয় লাগতেই পারে যে 13টি টপিক কিভাবে কি করব। একদমই নয়। এই যে ফিবোনাকি, জাস্ট দুইটা কোড মুখস্থ করবো, ডান। গ্রাফ রিপ্রেজেন্টেশন, এটা আছে ছোটবেলা থেকেই পড়ে আসতেছে, এটা জাস্ট একটা থিওরির লেজ, আর কিছু না। আর বাকি সবগুলো সিমুলেশন। এগুলা একটি একটি গল্প, ঠিক আছে। সো আমরা এক একটা গল্প জানবো, আর সেই গল্প আকারেই সবটা সলিউশন পাওয়ার ট্রাই করবো। তো লেটস স্টার্ট। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা আজকে কি কি টপিক কভার আপ করব। আমরা বিএফএস, ডিএফএস, ক্রুসকালস, প্রিমস, এই দুইজন ভাই ভাই, ঠিক আছে। ক্রুসকাল আর প্রিমস হলো যেমন, ক্রুসকাল প্রিমস ভাই ভাই, মানে দুইটা প্রায় সেম ধরনেরই অ্যালগরিদম, জাস্ট ভিন্ন রূপ। এলসিএস, 01 ন্যাপস্যাক, একটা চোরের গল্প, আর এই বাকি ছোট মোটো কিছু সিমুলেশন। সো প্রায় আমরা গল্প আকারে এই 8টা কমপ্লিট করার ট্রাই করব। সো চলো শুরু করে দেই। আমাদের ফার্স্ট সিমুলেশন, যার নাম হলো পিএফএস। সো প্রথম টপিক সেটা কভার করব বিএফএস। সো বিএফএস আঁকার আগে আমি একটু ফার্স্ট অফ অল গ্রাফটা ড্র করে নিই। আশা করি আমার সম্পূর্ণ স্ক্রিনটা দেখা যাচ্ছে। বিএফএস মানে জিনিসটা কি আসলে? যখনই বিএফএস বা ডিএফএস আসবে, সেটা হলো দিন শেষে কি সার্চিং অ্যালগোরিদম। সার্চিং অ্যালগোরিদম ব্যাপারটা কি? আমাদের সামনে কোনো গ্রাফ থাকে বা যে কোনো একটা কম্পোনেন্ট দেওয়া থাকে, আর সেখানে আমরা একটা খোঁজ চালাই। খোঁজ চালাই দেখি সেখানে কোন কোন নোড উপস্থিত আছে। আবার অনেক সময় আমরা কাউকে খুঁজে বের করি। যেমন তোকে বললাম, আচ্ছা দোস্ত এখানে বলতো ই আছে কিনা। এখন তুই চোখের দেখায় বলে দিলি হ্যাঁ এখানে তো ই আছে। বাট এটাকে আমাদের কম্পিউটারটা চোখে দেখা বিশ্বাস করে না। সো সে একটা ফ্লোতে কাজ করে। আর সেই ফ্লোর একটা কাজের স্টেপ হলো বিএফএস। সো বিএফএস আমরা কি করি? সার্চিং করি। বিএফএস যখনই আমাদের মাথায় আসবে, কিছু কনসেপ্ট চলে আসার সাথে সাথে জরুরি। বিএফএস প্রথমে এর মিনিংটা হলো ব্রেথ ফার্স্ট সার্চ। এটা যখন সার্চিং করে, একসাথে সব সার্চিং করে। এটা জাস্ট বোঝার জন্য, ধর এটা আমাদের টাঙ্কি, ঠিক আছে। এভাবে মাঝে অনেকগুলা পাইপ আছে, আর এইটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। সো যখন আমি এখান থেকে পানি প্রবেশ করাবো, এটা তো এমন না যে একটা লাইন আগে চেক করে পরে নেক্সট লাইন আসবে, এমন না। পানি কি করবে দেখতো, একসাথে সবগুলোতে ছড়া যাবে না, মানে উপর থেকে সরতে সরতে একদম নিচে আসবে না। বিএফএসটাও ঠিক এইভাবে কাজ করে। ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা জাল ছড়ায় দেয়, যেটা প্রত্যেকটা নোট ঘুরে ঘুরে সে তার উদ্দেশ্যপূর্ণ যে নোটটা খুঁজে বের করে সেটা খোঁজার ট্রাই করে। এই যে প্রথমে যে কথাগুলো বলতেছি, জাস্ট বেসিক কিছু গল্প যেন আমাদের মাথায় সেগুলো পয়েন্ট আউট করে, সেগুলাই পরের স্টেপে যে আমাদের কাজে লাগবে। সো আপাতত যতটুকু জানলাম, বিএফএস মানে একটা সার্চিং অ্যালগোরিদম। আর বিএফএস একসাথে প্রত্যেকটা নোডে কাজ করা শুরু করে। আচ্ছা, বিএফএস শুনলে আমাদের আরো দুইটা কথা মাথায় আসতেই হবে। সেটা হলো ফিফো, ফিফো মেথড। এন্ড আরেকটা ওয়ার্ড সেটা আসতে হবে কিউই। এই দুটো জিনিস কি? এখন আমি হঠাৎ করে ফিফো জিনিসটা বললাম, জিনিসটা কি আসলে? আমরা চলো একটা ইমাজিন করি। ধরি এটা একটা বাস। বাসে এরকম অনেকগুলা সিট আছে। যখন একটা যাত্রী প্রবেশ করে, সে কি করে? প্রথমে এই 1 নাম্বার সিটে বসে, তারপর নেক্সট যাত্রী এইখানে বসে, তারপর থার্ড যাত্রী এখানে বসে, ফোর্থ যাত্রী হয়ে বসে। তাহলে কি, সবাই ধীরে ধীরে বসতে বসতে প্রথম সিট গুলো অকুপাই করে 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 প্রত্যেকটা সিট ফিল আপ করতেছে। এখন ধর আমাদের এই বাসটা গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তো যখন বের হবে, তখন দেখতো যেটা আমরা কে বলি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কি, সর্বপ্রথম এ আগে বের হবে, তারপরে বি বের হবে, তারপরে সি বের হবে, এভাবে লাইন বাই লাইন বের হয় না?
এই ব্যাপারটা যদি একটু লজিক্যালি চিন্তা করি, এ প্রথমে ঢুকছে তাহলে কি ফার্স্ট ইন, আবার এ যখন বের হওয়ার টাইম আসে সে কিন্তু প্রথমেই বের হচ্ছে, মানে কি ফার্স্ট আউট। যে এলিমেন্ট বা যে নোডটা আমরা এই কিউই বা এই বাসে প্রবেশ করাচ্ছি এন্ড যখন বের হওয়ার টাইম আসতেছে সেই ফার্স্টে বের হচ্ছে। এই জিনিসটা কনসেপ্টটাই হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। কনসেপ্টটা কেন দিচ্ছি, কজ আমাদের কিউই বোঝার জন্য লাগবে। এতটুকু বুঝতে পারছি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে কি বোঝায়, যে যেটা আমরা প্রথম কিউতে প্রবেশ করাবো সেইটাই প্রথমে বের করব। এতটুকু যদি আমরা বুঝে থাকি তবে থিওরি পার্ট আর কিছু আমাদের জানতে হবে না। যা জেনে রাখবো ভিএফএস ফিফো ফলো করে এন্ড কিউইতে থাকে। চলো আর বেশি কথা না বাড়িয়ে বকবক না করে সিমুলেশনে চলে যাই, যে আমরা এখানে আসলে সিমুলেশনটা ঠিক করব কিভাবে। ওকে, সিমুলেশনস, আমরা তো এখন অ্যালগরিদম কোর্স করছি, প্রত্যেকটা কোর্সে গেলেই তোরা দেখবি একটা সিমুলেশন হবে। বাট অবস্থা, আচ্ছা, বাট আমাদের প্রথমে দেখতে হবে কোন ওয়েটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল, সে ওইটাই করছে। সো স্টেপ গুলা প্রথমে সুন্দর করে লিখবি কিউই। আচ্ছা, মানে আমাদের সেই বাসে আমরা এই নোট গুলাকে প্রবেশ করাবো। তো কিভাবে প্রবেশ করাবো, একদম ইনিশিয়াল যে পয়েন্টের শুরু এটা আমাদের স্টার্টিং নোট, মানে এ থেকে আমরা যাত্রা শুরু করব। সো সুন্দর করে কিউতে আগে এ রেখে দিলাম, আমাকে এ কে প্রবেশ করিয়েছে। এখন সেকেন্ড লাইনটা শুরু করি। কিউই প্যারেন্ট চাইল্ড ফলো করে, খেয়াল করতো কিউর চাইল্ড কে কে আছে, বি এন্ড ডি না? তাহলে কিউ, যখন তুই কিউ এ প্রবেশ করলি এবং কি লিখলি কিউ এর চাইল্ড কে কে আছে দেখবি। তো প্রথমে লিখলি এ এবং এর চাইল্ড কে কে লিখলি বি এন্ড ডি। তার মানে কি, তুই এতে প্রবেশ করেছিস এবং এর যত সকল সম্পত্তি আছে, যত সকল ছেলে মেয়ে আছে তাদেরকেও জেনে ফেলছিস। তার মানে তুই এর সম্বন্ধে সকল ধরনের আইডিয়া পেয়ে গেছিস না? যখন আইডিয়া পেয়ে গেলি তার মানে কি ওকে তোর এক্সপ্লোর করা ডান না? তো সুন্দর করে ওকে কেটে দিলি। তার মানে তোর প্রথম স্টেপ ডান, প্রথম স্টেপে যে আসলো ফার্স্ট ইন হলো এবং সেই ফার্স্টে আউট হলো। এইটুকু ব্যাপার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। এইটুকু ব্যাপার বুঝে থাকলে এখন আমরা একটা জিনিস জানবো। কোশ্চেনে সুন্দর কোনো সময় বলা থাকে অ্যালফাবেটিক অর্ডার, এই ব্যাপারটা আসলে কি বোঝায় বা সে বিএফএস বা সেভাবে কিভাবে কাজ করে। এখন কিউতে দুইজন আছে, তোরা তো অনেক আগে থেকে জানিস যে ফিফো মেথড। সো যে ফার্স্ট প্রবেশ করছে তাকেই আমরা ফার্স্ট কাজ করাবো। এখন প্রশ্ন, আচ্ছা এর চাইল্ড তো বি আর ডি দুইজনে ছিল, আমরা কেন বিডি লিখলাম, আমরা কেন না ডিবি কেন লিখলাম না? আচ্ছা প্রশ্ন আসতেই পারে যে বিডি কেন লিখবো, আমি ডি কে আগে খুঁজতে প্রবেশ করাবো, আমার ইচ্ছা আমার মার্জি। এখানেই কনসেপ্টটা আসে অ্যালফাবেটিক অর্ডার, আমাদের এইটা মেনটেন করতে হয়। আমরা যখন কিউইতে প্রবেশ করাবো তখন সেটাকে অ্যালফাবেটিক অর্ডারে প্রবেশ করাবো। অ্যালফাবেটিক অর্ডারে যে মহাজন আগে তাকে আগে প্রবেশ করাবো। দ্যাটস ওয়াই আমরা বি কে আগে প্রবেশ করেছি তারপর ডি কে, নট ডিবি। সো সেকেন্ড লাইন যদি বুঝে থাকি, এখন চলো আমরা থার্ড লাইন শুরু করি। সো যা যা লেখা থাকবে আগে সুন্দর করে লিখে নিবা আগের লাইনে। এবার দেখো, সো যেহেতু ও প্রবেশ করছে সেকেন্ড লাইনে, ও দাঁড়িয়ে আছে, সো এখন আমরা ওকে এক্সপ্লোর করব। সো বি বরাবর আমরা দেখি বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। বি থেকে যাওয়া যায় সি, বি থেকে যাওয়া যায় ই, কিন্তু ডি থেকে দেখ যাওয়া যায় না, কিন্তু কিছু নেই দিকে। সো বি থেকে ডিতে যাওয়া যায় না। সো বি থেকে যেখানে যেখানে যাওয়া যায় তারাই ওর চাইল্ড, আমরা সেটাই লিখবো। লিখলাম সি, লিখলাম ই এবং বি কে এক্সপ্লোর করা ডান, সুন্দর করে দিলাম। এই শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড লাইন। সো অ্যাজ ইট ইজ আমরা এভাবেই কাজ করতে থাকবো। চলি আবার এটা সেম ভাবে লিখে নিব, এ বি ডি সিই, আগের লাইনটাকে কপি পেস্ট। তো এবার দেখি কে কাকে নিয়ে কাজ করব, এ বি ডান, এবার ডি কে নিয়ে দেখি ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। ডি থেকে তুই যখন যাওয়ার ট্রাই করলি তোরা খেয়াল করছিস ডি তে ইতে যাওয়া যায়। এখন তোরা বলবি হ্যাঁ ডি তে ইতে যাওয়া যায়, ইটা আবার লিখে দিই। কিন্তু একটা পার্ট এখন খেয়াল কর, ডি থেকে ইতে যাওয়া যায় এই কথাটা সত্য, কিন্তু এই ইটা কি অলরেডি দেখতো কিউতে উপস্থিত না, মানে সে অলরেডি কিউতে বসে আছে না? যদি কখনো খেয়াল করিস কোনো নোডের ছেলে পেলে অলরেডি
সে কিউতে প্রবেশ করছে মানে কিউতে অবস্থান করছে, তবে সেইটা ডুপ্লিকেটলি লিখতে হবে না। যদি আমরা কিউতে তাদেরই প্রবেশ করাবো যদি তারা না থাকে। হোয়াট ইফ এখানে একটা এফ থাকতো যা ডি থেকে যাওয়া যায়, সো ডি থেকে যাওয়া যায় ই আন এফ, ই অলরেডি কিউতে উপস্থিত, ই লিখবো না, বাট এফ নাই, সো আমরা সুন্দর করে এখানে এফটা লিখে দিতে পারতাম। সেইটুকু বোঝা গেছে যে আমরা এক্সপ্লোর করব এন্ড কিউতে প্রবেশ করাবো। প্রবেশ করার সময় খেয়াল করব তারা যদি অলরেডি এই ই মহাশয়ের মতো উপস্থিত থাকে তবে সেটা ইগনোর করব। অনলি যেইটা কিউতে থাকবে না আমি তাদেরই প্রবেশ করাবো। সো এই লাইনটা বুঝছি। যদি বুঝে থাকি হ্যাঁ, যদি বুঝে থাকি আমরা আমাদের নেক্সট লাইনে কাজ করি। সো লিখে দিলাম কিউই। এখানে এবার কি হচ্ছে, সো আবার সুন্দর মতো আগের লাইনটা লিখে ফেলবো। যেগুলো এক্সপ্লোর শেষ সেগুলো এবার সুন্দর করে হালকা করে কেটে দিব, ঘিজিবিজি করে কাটিস না আবার, হালকা করে কেটে দিবি। এখন কি লাইনে কি আছে, সি। এবার খেয়াল কর, সির দিকে খেয়াল করি, সি থেকে কোথাও যাওয়া যায় না, সি থেকে আসা যায়। যেহেতু যাওয়া যায় না তার মানে আমরা কোথাও যেতে পারবো না, সেখানে কিছু লিখতে হবে না এবং সির সকল কিছু দেখা ডান, এক্সপ্লোর ডান, কেটে দিব। কিছু যে লিখতেই হবে এমন কোনো কথা নেই, যেতে পারলে লিখবো, ডুপ্লিকেট না হলে লিখবো, আর না হলে নাই। সো এই ফেজে আমাদের সিকিউ এক্সপ্লোর করা ডান। সো আমাদের কিউতে যারা যারা বাকি তারা তারা যাতে আমরা এক্সপ্লোর করতে থাকবো যতক্ষণ না কিউ সম্পূর্ণভাবে খালি হয়ে যায়। যেমন বাস একদম যতক্ষণ পর্যন্ত না খালি হয় আমরা কিন্তু বাস নিয়ে কোনো কাজ করি না। সো একদম খালি হতে হবে। সো অলরেডি 4 জন বান্দা নেমে গেছে, বাদ বাকি যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করব। এ বি ডি সি ই এফ, আগের লাইনটা ফুললি কপি করব, পরে নেক্সট কাজ শুরু করব। দেখা যাক এবার লাইনে কি আছে, ই। খেয়াল কর, ই থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ই থেকে অনলি সিতে যাওয়া যায়। সি অলরেডি কিউতে আছে এবং এক্সপ্লোর হয়ে গেছে। সো এখানে আর এইভাবে সি লিখবো না, সি কিন্তু অলরেডি কিউতে ছিল। সো সি লিখবো না, এন্ড ই আমাদের এক্সপ্লোশন ডান, নতুন কেউ আসেও নাই, সো আমরা সুন্দর করে কেটে দিলাম। এন্ড নেক্সট লাইন, এ বি ডি সি ই এফ, আগের লাইনটা সুন্দর করে এভাবে কেটে দিব। আর এফটা খেয়াল করবো, এফ থেকে কোথাও কি যাওয়া যায়, যাওয়া যায় না, এক্সপ্লোশন ডান, ওর কোনো ছেলে পেলে নাই, কেটে দিলাম। এইটাই হলো আমার ফুল বিএফএস সিমুলেশন। এন্ড ইন দি এন্ড আমরা যে একটা লাস্ট একটা সিকুয়াল পাইলাম না, এই যে শেষ সিকুয়াল, এইটাই হলো আমাদের অ্যান্সার সিকুয়াল। তো তোরা যখন অ্যান্সার লিখবি এভাবে লিখে দিবি এ বি ডি সি ই এফ। এইটাই হলো আমার একটা বিএফএস সিমুলেশন এন্ড অ্যান্সার। পোলাপান একটু কনফিউজ হয় লাস্টে অ্যান্সারটা দেখে, ওমা বির পর ডি আসছে সি আসে নাই, অ্যালফাবেটিক অর্ডার কেমনে মেনটেন করলাম। বাবা খেয়াল করো, তুমি অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করে কাজ করছো, অ্যান্সার যা খুশি আসো, তোমার এই দিক দিয়ে যখন সিস্টেমেটিকলি ফলো করছো, লাস্ট যে কিউটা থাকবে এইটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের বিএফএস নিয়ে যত সকল কথা ও সিমুলেশন। যে কোনো আমরা ম্যাথ দেখলে, যে কোনো ধরনের চিত্র দেখলে আচ্ছা, তো আমরা চলে আসলাম আমাদের আরেকটা বিএফএস সিমুলেশন নিয়ে। এক্সামে এমন বড় সড়ো থাকবে, উই ডোন্ট কেয়ার, আমরা যেভাবে শিখছি সেভাবে কাজ করব। দেখি এটা কি কিভাবে কাজ হচ্ছে। একদম এ থেকে যাত্রা শুরু, লিখলাম এ, এর চাইল্ড কে কে বি আর ডি, সুন্দর করে লিখে দিলাম। সেকেন্ড লাইনে কাকে এক্সপ্লোর করবো, অবভিয়াসলি যে লাইনে আছে বি। প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করাবো, অ্যালফাবেটিক অর্ডারে, যে ছোট তাকে আগে লিখবো। এই দেখ পরে বি কে এক্সপ্লোর করলাম, বি কে এক্সপ্লোর করে দেখতেছি সি আর তে যাওয়া যায়, সুন্দর করে লিখে দিলাম। আবার যখন ডি কে এক্সপ্লোর করার টাইম আসলো, ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, অনলি ই তে যাওয়া যায়, যেহেতু ই অলরেডি কিউতে উপস্থিত ছিলই, সো এই জন্য আর ডুপ্লিকেট লিখলাম না এবং এক্সপ্রেশন ডান বলে ডি কে কেটে দিলাম। একইভাবে সি কে এক্সপ্লোর করবো, ডি কে এক্সপ্লোর করবো, ইন দি এন্ড এভাবে এক্সপ্লোর করতে করতে আমরা লাস্ট যে সিকুয়েলটা পাবো সেটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। বিএফএস একদমই ইজি,
এইটা এতটুকুই, খুবই সিম্পল। সো আশা করি তোরা সব ডিএফএস বুঝছিস। যদি কোনো কোশ্চেন না থাকে আমি ডিএফএস এ শিট করবো। এনি কোশ্চেন এনিওয়ান? না, না, খুব ইজি কনসেপ্ট। সো চলো আমরা আমাদের ডিএফএস টা আবার স্টার্ট করে ফেলি। লেটস স্টার্ট আওয়ার ডিএফএস। ডিএফএস হোক বা বিএফএস, দুইটাই হলো একটি সার্চিং অ্যালগোরিদম। সো আমরা জাস্ট সার্চ করব, নাথিং এলস। তো চলো এবার আমরা শিখি ডিএফএস। এই একই গ্রাফে আমরা ডিএফএস টা করা ট্রাই করব এবং দেখব কি হয়। বিএফএস নিয়ে একটা কথা বলা ছিল তোমাদের ফার্স্টে। বিএফএস টা বলে যায় এটা ধরো লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2। যখন কাজ করছিল প্রথমে ওকে এক্সপ্লোর করলো, দেন সেকেন্ড লেভেলে যারা যারা ছিল তাদের এক্সপ্লোর করলো, দেন থার্ড লেভেলে যারা ছিল তাদের এক্সপ্লোর করলো না? এই যে প্রথমে এ, তারপর বিডি, তারপর বিডিসি, এই যে 3 নাম্বার লেভেলে যারা আসছিল তাদের এক্সপ্লোর করলো। সো বিএফএস কি করছিল, প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা নোড এক্সপ্লোর করে করে নিচে আগাচ্ছিল। এখন হোয়াট ইফ তোর লেভেলটা 100 লেভেলের, বিএফএস কি করবে, প্রত্যেকটা 100 লেভেলে প্রত্যেকটা নোট চেক করবে না। সো ইন দি এন্ড আমাদের বেশি টাইম কনজিউম হবে। সো এই পার্ট গুলো একটু খেয়াল রাখিস। আর এটা কথা বলে রাখি, তোদের এক্সামে কিন্তু মিডের মতো টাইম কমপ্লেক্সিটি হিসাব চাইবে না, জাস্ট আস্ক করবে। সো জাস্ট ওইটুকু মুখস্থ করে রাখবে যে কোন অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কেমন, জাস্ট মাথায় রাখবে। ওকে, এখন এই কথায় আসি যে বিএফএস প্রত্যেকটা লেভেল এক্সপ্লোর করছিল, যার কারণে যদি লেভেলটা অনেক বিশাল বড় হয় তবে আমাদের বিএফএস তে সার্চ করলে টাইমও বেশি লাগবে। এখানে ডিএফএস একটা কথা নিয়ে আসে। ডিএফএস এর যদি মিনিংটা আমরা ফার্স্টে খেয়াল করি, ডিএফএস মানে কি? মানে হলো ডেপথ ফার্স্ট সার্চ। ডিএফএস কি করবে, সে প্রত্যেক লেভেলে খুঁজবে না, সে করবে কি একটা ওয়ে শুরু করবে যে একদম গভীরে চলে যাবে, একটা ডেপথে যাবে। প্রত্যেকটা ডেপথে যেতে যেতে দেখবে কি আগে সেখানে আমাদের নোটটা আছে কিনা, সে এভাবেই খুঁজবে। সে প্রত্যেকবার ডেপথে যাবে, ব্যাক করবে, ডেপথে যাবে, ব্যাক করবে, মানে প্রতি লেভেল চেক করছে না, একদম ডেপথে যাচ্ছে। জাস্ট এটুকু বুঝে রাখ পর আমাদের জাস্ট এক্সট্রা নলেজের জন্য, যে বিএফএস প্রত্যেক লেভেলে সার্চ করে আর ডিএফএস একদম গভীরে সার্চ করে। একটা জিনিস চিন্তা কর, ধর আমরা সিকে খুঁজতে চাচ্ছিলাম। তো যখন বিএফএস খুঁজলো, সে আগে এই লেভেল খুঁজবে। ধর এই লেভেলে আরো অনেকগুলো চাইল্ড আছে, বুঝলি? তো এই সিতে আসতে অনেক টাইম লাগবে না। বাট ডিএফএস এখানে এক্সেপশনাল, সে করবে কি, সে ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স। সো যে প্রথমে যাকে সিলেক্ট করবে তারই গভীরে যাওয়ার ট্রাই করবে। সো ইন দি এন্ড বিএফএস এর তুলনায় ডিএফএস এর সিকে খুঁজে পাওয়া আমাদের বেশি সহজ। এটাই হলো বিএফএস আর ডিএফএস এর মধ্যে একটা পার্থক্য। তো এখন চলো আমরা জানি যে ডিএফএস জিনিসটা কি, কিভাবে কাজ করে, আর কিভাবে বা আমরা সিমুলেশন করব। ডিএফএস, যেমন বিএফএস যখন আমাদের মাথায় আসলো, যখন বিএফএস আমাদের মাথায় আসলো আমরা দুইটা কিওয়ার্ড জানছিলাম, ফিফো এন্ড কিউই। ঠিক এখানেও আমরা জানবো, যখন ডিএফএস আসবে তখন আমরা জানবো লিফো এন্ড স্ট্যাক। সো এই দুইটা এখন আমাদের একটা নতুন ওয়ার্ড। সো চলো আমরা এগুলো নিয়ে জানি যে হোয়াট ইজ লিফো, হোয়াট ইজ স্ট্যাক। খেয়াল কর, এই হলো আমাদের একটা বয়ান। আমরা এখানে কিছু বিস্কিট রাখবো। বিস্কিট এ প্রথমে রাখলাম, বিস্কিট বি তার উপরে রাখলাম, বিস্কিট সি তার উপরে রাখলাম। এভাবে বিস্কিট গুলা প্রবেশ করিয়ে আমাদের এই জারটা আমরা ফুলফিল করলাম। একটা জিনিস খেয়াল কর, সবার শেষে কে প্রবেশ করছে? এই নাম্বার বিস্কিটটা না? সো তুই যখন খাওয়া শুরু করবি, তুই কি সবার আগে একই খেতে পারবি? বইমের নিচে তো যাইতে পারবি না। সো অবভিয়াসলি তুই সবার আগে ইকেই খাবি। সো ব্যাপারটা কেমন দেখা যাচ্ছে, যে লাস্ট ইন এন্ড ফার্স্ট আউট। আমাদের এই বিএফএসটা ঠিক এভাবে কাজ করে, সবার শেষে যে প্রবেশ করবে তাকেই আমরা আগে লাথি মেরে বের করে দিব। সো এটা জাস্ট গেল একটা বেসিক্যাল তোদের জাস্ট মাথায় ভিজুয়ালিটি আনার জন্য। আবার চিন্তা কর, তুই যখন বইগুলা এভাবে করে সাজাস, আমরা বলি না আমরা বইয়ে স্ট্যাক করছি, তার মানে কি বইটা আমরা স্ট্যাকে সাজাচ্ছি। তো নিচেরটা বের করা অনেক বেশি কষ্ট, তার তুলনায় সবার উপরেরটাকে টান দিয়ে বের করা সবচেয়ে বেশি সহজ। সো এগুলাই তোকে স্ট্যাক আর লিফো নিয়ে একটা বেসিক্স আইডিয়া দেয়।
সো বেসিক আইডিয়া যদি আমরা পেয়ে থাকি, চলো আমরা আমাদের স্টেট কার্ড সিমুলেশনে চলে যাই, যাহা আমাদের মেইন প্রয়োজন। এখন শুন, ডিএফএস এর সিমুলেশন অনেক ভাবে অনেকে করায়, অনেকগুলা ওয়ে আছে, এটা এমন না সিমুলেশনে কোনো পারফেক্ট ওয়ে তো করতে হবে। বাট যেটা আমি আমার এআই কোর্সে শিখছি, আমার কাছে সেটা মোট মানে ভালো লাগে বেশি, মানে মোট স্ট্যান্ডার্ড। সো আমরা ওই অ্যালগোরিদমটাই ফলো করবো, মানে সিমুলেশনটা ফলো করবো, এন্ড চিন্তা করিস না ওইটা ইজিয়েস্ট। সো এর জন্য আমরা কি করব, প্রথমে লিখবো ফ্রন্টিয়ার, ভালো মতো বোঝার ট্রাই করবো, কোনো কোশ্চেন থাকলে আমরা বলবো। নিচে লিখবো এক্সপ্লোরেড লিস্ট, দুইটা ওয়ার্ড লিখলাম, এবার কাজ শুরু করি। আমরা কি বলেছি, এখানে আমরা স্ট্যাক দিয়ে কাজ করব, এবং অ্যালফাবেটিক অর্ডার কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা আসলে কি মিন করে আমরা সেইটা খুঁজে বের করার ট্রাই করব। সো এ হলো আমাদের বয়েম বা স্ট্যাক। সর্বপ্রথম কাকে পুশ করব? ও, পুশের কথা দেখে মাথায় আসলো, দুইটা কথা তোরা বিএফএস এ শুনবি, পুশ এন্ড পপ। পুশ মানে স্ট্যাকে প্রবেশ করানো, আর পপ মানে স্ট্যাক থেকে লাথি মেরে বের করে দেওয়া, জাস্ট এইটুকুই, পুশ এন্ড পপ। সো চলো আমরা সিমুলেশন শুরু করি। আচ্ছা, সো এখানে আমাদের যখন সিমুলেশনটা আসবে, দেখ প্রথমে তুই একে পুশ করলে, ডান। সো প্রথমটা আমাদের পুশ হয়ে গেল। এখন এইটাকে তোরা স্টেপ ওয়াইজও লিখতে পারিস, ওকে, স্টেপ ওয়াইজও লিখতে পারিস। আবার চাইলে, যেহেতু আমার এখানে একটু জায়গা কম, আমি এভাবে তীর চিহ্ন দিয়ে যাব। তোর এক্সাম খাতায় যদি স্যার বলে স্টেপ ওয়াইজ দেখাতে হবে নাম্বার জন্য, সেভাবে 3 না দিয়ে স্টেপ 1 এটা দিবি, দেন স্টেপ 2 দিবি, স্টেপ 3 দিয়ে কাজ করতে থাকবে। ওকে, এতটুকু কথা বললাম, যেটা মেন কাজ আমরা শুরু করি। সো তুই একে প্রবেশ করালি, এখন একই ভাবে এখন তুই দেখবি এর চাইল্ড কে কে আছে, এক্সপ্লোর করা শুরু করবি। এর চাইল্ড আছে বি আর ডি। অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করার জন্য আমরা কি করব, যেটা ছোট, এ আর ডি এর মধ্যে ছোট কে কে আগে আসে, বি। সো সেইটাকে রাখবো উপরে, আর তার নিচে দিব ডি। ব্যাপারটা আমরা বুঝার ট্রাই করি। ধর আমাদেরটা স্ট্যাকে আমরা প্রবেশ করাবো এ, কে, জেড, এখানে সবচেয়ে ছোট কে, বা উল্টো হয়ে বললে যেইটা সবচেয়ে বড় সেটাকে নিচে দিবি, তারপরেরটা তার উপরে, এন্ড দিস ইজ এমন। তো ব্যাপারটা কি হয়, যে সবচেয়ে ছোট অ্যালফাবেটিক অর্ডারে সেই সবার উপরে থাকবে। এই জিনিসটাই খেলে মাথায় রাখবি, যখন পুশ করানো ট্রাই করবি কখনোই বি কে নিচে পুশ করে ডি কে উপরে রাখবি না। ওইটাও একটা ডিএফএস এর মেথড, বাট ওইটা আমাদের এখন প্রয়োজন নাই। আমরা জাস্ট এইটাই জানবো, অ্যালফাবেটিক অর্ডার মানে যে ছোট সে তাকে দিব উপরে, আর যে বড় তাকে দিব নিচে। এইটুকু বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন যে এইটুকু বুঝতে পারি নাই, বা কোনো কথা পুশ করা না, ব্যাপারটা? ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমরা বিডি পার্টটা হলাম, তোদের মাথায় আসবে আচ্ছা এ কোথায় গায়েব হয়ে গেল। এ যখনই আমাদের এক্সপ্লোর করার ডাটা আমরা তার ছেলে পেলে দেখে ফেলছি, তখন একে আমরা পপ করে দিই। এখন এক্সামের খাতায় ধর তোর স্টেপ ওয়াইজ লিখিস, দেখ স্টেপ 1 এ এটা লিখলি, তারপর স্টেপ 2 তে লিখবি এভাবে এ পপ, তারপর তীর চিহ্ন দিয়া আরেকটা স্ট্যাক দেখাই দিবি, সেখানে তুই বি আর ডি দিলি। আবার স্টেপ 3, এখন আমরা কি বলেছি, যখন পপ করব তখন কাকে পপ করব বলেছি, যেটা সবার উপরে, বইয়ের উপরে, সো বি কে পপ করবি। সো এইভাবে লিখবি যে বি ডি, বি পপ। বি কে পপ করলে বি এর চাইল্ড কে কি আছে দেখতো, সি এন ই, ছোট কে সি। সো সবার উপরে থাকবে সি, তারপর থাকবে ই। আর ডি তো অলরেডি স্ট্যাকে প্রবেশই ছিল, ওকে তো আর বের করে দেয়নি, সো ডি অ্যাজ ইট ইজ থাকবে। এটা হলো স্টেপ 3। সো এইভাবে স্টেপ ওয়াইজ তোর আগে বেটা মার্কের জন্য। সো এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 3 পর্যন্ত বুঝছি? বুঝে থাকলে এই যে একদম সাইডে তোরা একটা এক্সপ্লোর লিস্ট লিখে রাখবি। এইটাই হলো তোরা যে দিন শেষে অ্যান্সারটা আর কি, সেটা আমরা যে বিএফএস এর রেজাল্টটা লিখছিলাম সেটাই আমরা লিখবো। এক্সপ্লোর লিস্টটা কিভাবে কাজ করতেছে, পপ আউটের পর ভিত্তি করে, এখানে সর্বপ্রথমে কে পপ হয়েছে এ, এক্সপ্লোর লিস্টে এ লেখা দিলি। তারপর কে পপ হয়েছে বি, এক্সপ্লোর লিস্টে বি লিখে দিলি। এই যে যে পপ হবে তাদের আমরা এখানে মেনটেন করব। সো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কাজ করলে হয় স্টেপ 4। সুন্দর করে একটা স্টেপটা আঁকবি, সি ই ডি। এবার তো খেয়াল করতে দোষ, উপরে কে আছে সি, সো আমরা সি কে পপ করব। সি কে পপ করে কি দেখলাম, সি এর দেখতে কেউ চাইল্ড আছে কিনা, সি এর কেউ চাইল্ড নাই। সো স্ট্যাকে কাউকে প্রবেশ করাবো না,
সুন্দর করে চাইল থাকলে কি করতাম, সুন্দর করে এভাবে লিখতাম, যেটা ছোট সেটা উপরে দিতাম। চাইল নাই, কোনো সমস্যা নাই। সো সি পপড হয়ে দিন শেষে স্ট্যাকটা এমন দেখা যাবে। এটা ছিল আমাদের স্টেপ 4। এন্ড সুন্দর করে আমরা এখানেও এভাবে লিখে দিব সি, এরপরে বি পপ হয়েছে, বি পরে সি পপ হয়েছে। এই লিস্টটা এভাবে মেনটেন করতে থাকবো। সো স্টেপ 4 ও তোর ডান। এবার আমাদের পরের স্টেপ গুলো যাই, উপরেরটা মুছে দেই। সো স্টেপ 5, স্টেপ 5 এ কি থাকবে, আগে আগের স্টেকটা লিখবি, আগের স্টেকটা লিখবি, দেন যেটা সবার উপরে থাকবে তাকে পপ করবি। পপ করলে আগে পপ করার পরবর্তী অবস্থান লিখবি, পরে পপ করে যদি কেউ নতুন কোথাও যাওয়া যায় সেটাকে স্ট্যাকে প্রবেশ করবি। দেখ, ই থেকে কোথায় যাওয়া যায়, ই থেকে অনলি সিতে যাওয়া যায়। এখন তোরা বলতে পারি আচ্ছা দোস্ত সিতে তো যাওয়া যায়, সিতে সিটা লিখে দিই। বাট খেয়াল কর, সি কি অলরেডি আমার এক্সপ্লোর লিস্টে আছে না? অলরেডি তাকে আমরা এক্সপ্লোর করে ফেলছি না? সো সে বিএফএস এর মতোই কথা, যাকে তুমি অলরেডি খুঁজে ফেলবা, যাকে তুমি অলরেডি একবার দেখে ফেলবা, তাকে নিয়ে কোনো ভাবনা নেই। সো ই পপড হয়ে যাবে, এখানে কেউ প্রবেশও করবে না। And এর মধ্যেই তোমরা তোমাদের লেভেল 5টাও ডান করলা। এখন চলো তার নেক্সট পরের স্টেপে যাই, লেভেল মানে স্টেপ 6। সো আগে অ্যাজ ইট ইজ তার স্ট্যাকটা লিখবা। সো যেটা সবার উপরে থাকবে তাকে পপ করবা। পপ করলাম, পপ করার পর দেখবা যদি নতুন কেউ থাকে তাকে প্রবেশ করাবা। সো ডি কে পপ করার সময় দেখলা ডি থেকে দুই জায়গায় যাওয়া যায়, ই এন্ড এফ। আর ই কি দেখো তো আমাদের অলরেডি এক্সপ্লোর লিস্টে আছে না, সো ই লিখবো না, বাদ হইলো কে এফ। এফ কি এখানে আছে? নেই, তার মানে ওকে আমরা এবার নেক্সট লেভেলে এক্সপ্লোর করবো। এই গেল আমার স্টেপ 6। মানে তোমাদের কাজই হবে প্রত্যেকটা স্টেপে তোমরা জাস্ট সবার উপরে যে নোটটা বসে থাকবে তাকে দেখবা, তার থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা লিখবা, যদি না যাওয়া যায় লিখবা না, এন্ড শেষে তাকে পপ করে বের করে দিবা। বের করে দেওয়ার সময় এই লিস্টে তোমরা সুন্দর করে লিখে দিবা। বাস এইটাই তোমার দিন শেষে অ্যান্সার, মেইন অ্যান্সার। আর এগুলো তোমার স্টেপ ওয়াইজ কাজ। সো স্টেপ 6টাও ডান। এবার চলো আমাদের লাস্ট বা অন্তিম স্টেপে আমরা আসি। সো লাস্টে কি আছে, এফ। এফ কে পপ করে দিবা। পপ করে দিলে আর কোথাও যাওয়া যায় না, সো স্ট্যাক খালি হয়ে গেল। সো দিন শেষে আমাদের স্ট্যাক খালি, মানে আমাদের সিমুলেশন শেষ। এই হলো আমাদের অ্যান্সার। সো ডিএফএস যে আমরা স্টেপ ওয়াইজ বুঝালাম, তোমাদের কারো কোনো কোশ্চেন যে বুঝতেছি না কিছু একটা, বা এনি কোশ্চেন আপন বা সিয়াম? না না, সমস্যা নেই, বুঝতেছি। আবাস তাহলে এই তো বিএফএস জিএফএস শেষ। আহ এইটা তোরা একটু খাতায় তুলে নিস, কথা আমার নোটে আমি এই স্টাইলে করি নাই। তখন তো একটু মানে গরিব স্টাইলে করা হয়েছিল, তোদেরকে সেটা একটু দেখায় নিয়ে আসি। ওটা থেকে এভাবে এক্সপ্লেন করা মাচ বেটার। যেমন আমার এখানে দেখেন বিএফএস টা কিভাবে করছে। এই যে আমি কিন্তু, ও ভালো করছে, ওটা কেটেই দিছি এই ফালতু সেমিশনটা। এই দেখ আমি এখানে সেভাবেই কাজ করছি, বাট জাস্ট যেটা যেটা যেভাবে যেভাবে ওপেন হয়েছে জাস্ট সেটা লিখেছি। যেমন দেখ, এ বের হয়ে যে কে ঢুকছে বি আর ডি, আমি জাস্ট সেইটা লিখছি। বাট আমি যখন তোদের আজকে শিখাইছি, দেখ তোদের কিন্তু কোনটা পপ হয়েছে, কোনটা প্রবেশ করছে ইন ডিটেলস আছে। সো আই থিঙ্ক ওইটা, যেহেতু এটা একটু এআই এ যায় আমার তখন তো তাড়াতাড়ি কাজ করা লাগে, তো এই জন্য আমরা এটা সিমুলেশন লেখা দিই। বাট যেহেতু আমরা অ্যালগোরিদম কোর্স করছি এবং আমাদের ইন ডিটেলস এ লিখলে মার্কটা আসবে, যেখানে 10টা মার্ক ভ্যারি করবে, তোরা এভাবেই লিখবে যে প্রত্যেকটা স্টেপে তোরা করবে কি, তাকে একটাকে পপ করাবি, এন্ড পপ করে যদি কেউ নতুন কেউ প্রবেশ করে তাকে ইনসার্ট করবি, এন্ড নেক্সট স্টেপে কাজ করে থাকবে। ইন দি এন্ড তোরা এমন একটা এক্সপ্লোর লিস্ট পাবি, সেটাই তোদের অ্যান্সার। সো এর মাধ্যমেই আমরা আমাদের সেকেন্ড টপিক বিএফএস শেষ করে দিলাম। দুইটা টপিক অলরেডি ডান। চলো আমরা আমাদের থার্ড টপিকটা শুরু করি। ওকে, অ্যালগরিদম বুঝছিস একদম ইজি, এটা প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। কোর্সটা ইজি, জাস্ট তোরা করবি কি স্টেপ ওয়াইজ একটা জিনিসটা পড়বি, তো নোট ডাউন করে রাখবি যে কিভাবে কাজ করছিস, তোর স্টেপটা কি, কারণ এক্সাম হলে যাওয়ার আগে ওই পার্টটুকুই দেখতে পারিস। সো আমাদের অলরেডি দুইটা টপিক ডান, বিএফএস ডান, ডিএফএস ডান। এবার আমরা যে টপিকটা পড়বো
সেটা হলো ক্রুসকাল। আমি বলেছিলাম ফার্স্টে ক্রুসকাল আর প্রিমস ভাই ভাই, এই দুইটা অ্যালগোরিদম আমরা পড়বো। ক্রুসকালও যা কাজ করে প্রিমসও তাই কাজ করে। সো এখন দেখি ওরা আসলে কি কাজ করে থাকে, ওদের কাজ করা মেথডটাই বা কি, বা কিভাবে কাজ করে। সো আমাকে একটু টাইম দে, আমি আগে চিত্রটা এঁকে নিই। ওকে, চলো আমরা আবার ট্রাই করি আমাদের অ্যালগোরিদমের নেক্সট টপিক, যাহাকে আমরা বলছি ক্রুসকাল। টপিকটার নাম দিয়েছে কি, ক্রুসকাল। গ্রাফটা তো দেখা যাচ্ছে তাই না? এই দেখা গ্রাফটাতে, এই গ্রাফটাতে তোরা খেয়াল কর, আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফে কিছু কস্ট বলা আছে, যে কোথা থেকে কোথায় যেতে কত কস্ট প্রয়োজন হয়, আর একটা গ্রাফ দেওয়া আছে। ক্রুসকাল আমাদের মেইনলি যে পার্ট করে, এই হিজিবিজি গ্রাফকে একটা সুন্দর গ্রাফে পরিণত করে, যে গ্রাফে কোনো লুপ থাকবে না। কি করে ওরা, জাস্ট কি করে, লুপকে এলিমিনেট করে, লুপ থাকবে না। এই গ্রাফটা দেখ, এ বি এইচ একটা লুপ না, আবার জি আই এইচ আই থ্রি একটা লুপ না। এই লুপ গুলাকে এলিমিনেট করার কাজই হলো ক্রুসকাল এন্ড প্রিমসের। সাথে সাথে আরেকটা কাজ হলো কত কম কস্টে কোথায় কোথায় পৌঁছানো যায়। সো আমাদের কি, কম কস্ট আর লুপ থাকবে না, এই দুইটা কিওয়ার্ড খালি আমরা ক্রুসকাল আর প্রিমস সবসময় মনে রাখবো। তো চলো শুরু করে দেই সিমুলেশন, যে আসলে এই প্রসেসটা কিভাবে সম্ভব বা আমরা কিভাবেই বা করব। প্রথমত তোমরা এখানে একদম স্টেপ ওয়ানে একটা কাজ করবে কি, এই যে কস্ট গুলা দেওয়া আছে না, সেই কস্ট গুলাকে ক্রমান্বয়ে সাজাবা, মানে ছোট থেকে বড়। খেয়াল করো, এইচ থেকে জি যেতে লাগে ওয়ান, এভাবে লিখবা। তো ওয়ানের পরে, এরপরে কমে কোথায় যাওয়া যায় দেখো, সি থেকে আই যেতে লাগে টু। বলতে পারো আচ্ছা দোষ, আই থেকে সি লিখবো না সি থেকে আই লিখবো, অ্যাজ তোমার ইচ্ছা, যেইটা লেখো লেখো। আমার মেন, আমাদের উদ্দেশ্যই হলো এই যে এই ক্রমটা খুঁজে বের করা, যে কত কম 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 এজ এখানে আছে। তারপর খেয়াল করি দুইয়ের পর আছে এ থেকে বি, এই যে এ থেকে বি ফোর। তারপর কোথায় আছে ফোর, ফাইভ কে আছে নাই, সিক্স দেখো আছে। আই থেকে জি আছে সিক্স। তারপর আই থেকে এইচ আছে ধরো সেভেন। এরপরে খেয়াল করো বি থেকে সি আট, আবার এ থেকে এইচও আট। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, দুইটাই এ তো আট, কোনটাকে লিখবো? তোমার যেটা ইচ্ছা। যদি বি থেকে সি আগে আট লিখলাম, এরপরে এ থেকে এইচ আট লিখলাম। এই যে এখানে লিখতেছে, এই সিকুয়ালটা কোনো ম্যাটার করতেছে না, তুমি তোমার মন মতো খালি ক্রমান্বয়ে সাজাচ্ছ, নাথিং এলস। সো আট লিখলা, পরে দেখো সি থেকে ডি যাইতে লাগে নয়, ডি থেকে জি লাগে হলো তোমার কত, দশ। তারপর বি থেকে এইচ লাগে 11। এখন এরপরে তোমরা একটু গণনা করবা যে সবগুলো লেখছো কিনা। এই হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এক দুই তিন ছয় নয়, এক কোনটা মিস করছি, তিন ছয় নয় দশ, তিন, ঠিকই আছে, তিন ছয় নয়, এই কি মোট 10টা। সো প্রথম স্টেপে জাস্ট আমরা কি করলাম, যে এডস গুলা দেওয়া আছে সেটাকে জাস্ট সিকুয়ালি সাজালাম। কিভাবে সাজালাম, তার কস্ট অনুযায়ী, ক্রম অনুযায়ী একদম ছোট থেকে বড় সাজালাম। এটা হলো আমাদের স্টেপ ওয়ান। এবার চলে যাবো আমার সিমুলেশনে। আমরা এখানে এভাবে লিখবো স্টেপ ওয়ান, লিখে আমরা করব কি, এই যে এজ গুলা ছোট থেকে বড় লিখতে থাকবো, এবং লেখার সময় যদি কখনো কোনো এজ বসাতে গিয়ে লুপ পাই, তখন সেটাকে ইগনোর করব। আমি আবারও বলছি, কি বললাম, এই ক্রমান্বয়ে আমরা এখন এখানে এজ গুলা ইমপ্লিমেন্ট করতে থাকবো। যখনই কোনো এডস কোনো লুপ সৃষ্টি করার ট্রাই করবে, ওকে লাথি মেরে বের করে দিব। দেখা যাক কথাটা কি বলেছি। সো একদম ছোট কি আছে, এইচ আর জি। সো এখানে দেখো তো এইচ আর জি কোথায় আছে, যে তুমি এভাবে এইচ আর জি, কালি শেষ, কালি কিনতেই হবে আজকে। এইচ আর জি এভাবে লেখলা, এই যে প্রথম স্টেপ ডান, এসটা লিখে দিবা। এবার স্টেপ টু। সো আগে আগের স্টেপটা লিখবা। এবার খেয়াল করো, এরপরে কি আছে, সিআরআই। তুমি যদি সিআরআই ইমপ্লিমেন্ট করো, কোন লুপ সৃষ্টি হবে না। না হলে তুমি যেভাবে সি আর আইটা লিখে তুমি তার কস্টটাও লিখে দিলা। আর এখানে এখন ডট ডট দিতে পারিস, যেন তোর বোঝা যায় যেটা
অন্য স্টেপের জিনিস। এতটুকু বুঝতে পারছি যে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতেছি, জাস্ট কমন নয় ইমপ্লিমেন্ট করে যাচ্ছি। যতক্ষণ না কোনো লুপ হয় আমরা এভাবে কাজ করতে থাকবো। স্টেপ 1, স্টেপ 2, চলো আমরা স্টেপ 3টা দেখি। সো আগে কি করবি, তোর আগের যে চিত্রগুলো আছে আগে সুন্দর করে সেটা আগে এঁকে নিবি, তাহলে ভেজাল কম লাগবে, কোনো কিছু মিসিং হবে না। এইচ জি 1, সো 3-এ কি আছে, এ কমা এ বাই বি, এ বি কোনটা, এইটা। যদি আমি এ বি বসাই তাহলে আমার কিন্তু এখনো কোনো লুপ ক্রিয়েট করতেছে না, ওরা ইন্ডিভিজুয়ালি বসতেছে, বসুক, আমাদের এতে কোনোই সমস্যা নেই, আমরা বসাতে থাকবো। চলো স্টেপ 3 কাজ ডান, চলো শুরু করি স্টেপ 4। অলওয়েজ কি বলেছি, আগের গুলো আগে সুন্দর করে লিখে নিবি। আই লিখবে একবারে কোনায় হয়ে গেছে, এটা জি, এটা 1। সো স্টেপ 4-এ কাকে অ্যাড করব, দেখ এখানে টিক চিহ্ন দিয়ে দিবি যেন তোদের সমস্যা না হয়। ওকে অ্যাড করছি, ওকে অ্যাড করছি, ওকে অ্যাড করছি, এবার ওকে অ্যাড করার বলা। আইআরজি, আইআরজি 6, আইআরজি কোথায় ছিল, এই আই আর এই জি। সো আমি যদি দেখ আইআরজি এর মধ্যে কানেকশন দিয়া দেই 6, এন্ড স্টিল কি কোনো লুপ হয়েছে, এখনো কোনো কিন্তু লুপ হয় না, বিকজ সি আই জি এইচ, এখানে যদি কোনো একটা এডস দেই তাহলে লুপ হবে, বাট এখন পর্যন্ত আইআরজি কানেক্ট করে কোনো লুপ পাই নাই, এই জন্য আমরা আইআরজিও দিতে পারবো, কোনো সমস্যা নেই, যখনই লুপ আসবে তখনই সেটাকে দিব না। তো এখন পর্যন্ত ঠিকঠাক। স্টেপ 4 পর্যন্ত কোনো কোশ্চেন বা কোনো কিছু বুঝি নেই এমন কিছু? আচ্ছা, আই থিঙ্ক সবাই বুঝতে পারছি। তো চলো আমাদের স্টেপ 5টা লিখি এবার। স্টেপ 5, সো অলওয়েজ বলছি আগেরটা আগে লিখে নিবা। বি এ 4 সি আই 2 এইচ জি 1 আই আর জি কানেকশন 6। সো এবার তুমি কাকে ইমপ্লিমেন্ট কাটি করবা, আই আর এইচ। খেয়াল করো, তুমি যদি আই আর এইচ এর মধ্যে কানেকশনটা দিয়ে দাও তাহলে খেয়াল করো তো একটা লুপ চলে আসলো না, আই এইচ জি। আর আমরা কি বলছি, যখনই কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে বসবো আর দেখবো এভাবে লুপ ক্রিয়েট হচ্ছে, আমরা সেটাকে ইগনোর করব, আমরা সেটাকে নিব না। সো উইল ডোন্ট টেক আই আর এইচ, এভাবে সুন্দর করে ক্রস দিয়ে দিবা। দেখছো একটা এলিমিনেট হয়ে গেল, আমাদের উদ্দেশ্যই ছিল এটা, যেটা লুপ ক্রিয়েট করবে তোকে জাস্ট লাথি মেরে বের করে দাও। তো এই স্টেপে ওকে অ্যাড করলাম না, তো নেক্সট ট্রাই করি বিআরসি দেওয়া যায় কিনা। খেয়াল করো, তুমি যদি বিআরসি কে অ্যাড করো তাহলে কি কখনো কোনো লুপ ক্রিয়েট হচ্ছে, বিআরসি কে অ্যাড করলে কোনো লুপ ক্রিয়েট হচ্ছে না। তো এই স্টেপে আমরা আই আর এইচ কে ইগনোর করলাম এবং বিআরসি কে অ্যাড করে দিলাম। এই স্টেপটা বুঝতে পারছি যে কেন আমরা আই আর এইচ কে ইগনোর করেছি, কারণ যেহেতু ওরা লুপ ক্রিয়েট করছে। বুঝিয়াছি স্যারগণ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝিয়া থাকিলে চলো আমরা নেক্সট স্টেপে যাই। তো আমরা বিআরসি কে অ্যাড করেছি তাই ওকে সুন্দর করে একটা টিক চিহ্ন মেরে দিলাম। সো স্টেপ 5 ও ডান। চলো আমরা পরবর্তী স্টেপ গুলোতে যেতে থাকি। তো স্টেপ 6, অলওয়েজ কি করবা, আগের গুলো আগে সুন্দর করে উঠায় নিবা, তাহলে এক্সাম হলে ভুল কম হবে। আই 2 জি 6 এইচ 1, এই ছিল আগের স্টেপ। এবার কাকে খেয়াল করবো দেখবো, এ আর দুবার কল দিচ্ছে কেন, আচ্ছা হোল্ড আ সেক গাইস, আমি আসছি। আচ্ছা, সরি ফর ডিলেড, চলো শুরু করি। আমরা যে প্রসেসটায় ছিলাম, আমরা জাস্ট কি করছি, আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করতেছি প্রত্যেকটা এজ যতক্ষণ না সেইটা কোনো লুপ ক্রিয়েট করতেছে। সো আমরা যে স্টেজে ছিলাম আমাদের এই পর্যন্ত টেস্ট করা ডান। এবার আমরা টেস্ট করব যে এ থেকে এইচটা সম্ভব কিনা। খেয়াল করো তো, এ থেকে এইচ যদি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে ধরো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলে একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে না, তাহলে কি আমরা এ থেকে এইচ ইমপ্লিমেন্ট করব? অবশ্যই না। যখনই খেয়াল করবা কোনো লুপ হয়ে যাবে সেটাকে লাথি মেরে বের করে দিবা। সো অলরেডি আই আর এইচ আর এ থেকে এইচ এই দুইটাকে বের করে দিচ্ছি, কারণ ওরা লুপ ক্রিয়েট করে ঝামেলা ঘর প্রোডাক্ট।
তো ডান। এবার নেক্সট আগে চেক করো সি আর ডি। চেক করো তুমি যদি সি আর ডি কি ইমপ্লিমেন্ট করো। আচ্ছা, আইটা একটু এখানে লিখি সুবিধার্থী, আইটা এখানে দিই। হ্যাঁ, এটা ছিল আই, জাস্ট গ্রাফটা আর কি সুন্দর দেখার জন্য এটা করলাম, নাথিং এলস। আই থেকে সি থেকে এইচ, আই যেতে 2, আই থেকে জি যেতে থাকছে 6। হ্যাঁ, এবার কাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সি থেকে ডি। খেয়াল করো তুমি যদি সি থেকে ডি, এটা ডি তুমি যদি ইমপ্লিমেন্ট করে ফেলো, তাতে কি কোনো সমস্যা আছে, কোনো লুপ কি আসবে? ডি ইমপ্লিমেন্ট করলেও কিন্তু কোনো লুপ আসতেছিল না। আর আমরা তাদেরকে এলিমিনেট করবো যারা লুপ ক্রিয়েট করে, যেমন আই আর জি আর এ আর এক্স করছিল। সো আর সি আর ডি ও ডান ইমপ্লিমেন্ট, এন্ড আমাদের স্টেপ 6 এর কাজও ডান। সো ডান হয়ে থাকলে আমরা পরবর্তী স্টেপের কাজ শুরু করব। তো লিখে দিলাম স্টেপ 7। এন্ড কি করে বলেছি প্রত্যেকবার যে সবসময় আগের স্টেপটা সুন্দর করে লিখে নিবা, যেন তোমাদের ভুল না হয়ে থাকে। যে সি লিখেছি, সি থেকে ডি যাওয়া যায় 9, 8, আই যাওয়া যায় যেটা হলো 2, আই থেকে ঝামেলা, আই থেকে জি যাওয়া যায় 6, তারপর এইচ যাওয়া যায় 7। ওকে, এই স্টেজে আমরা খেয়াল করবো কাকে, ডি আর জি কানেক্ট করা যায় কিনা। দেখো তো যদি তুমি ডি আর জি কানেক্ট করে দাও, দেখো তো একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে না? এই যে ডি আর জি যদি আমরা কানেক্ট করি, ডি আর জি কানেক্ট করলে দেখো তো এটা বড় একটা লুপ হয়ে যাচ্ছে না? সো আমরা তো কি বলেছি, আমরা ক্রুসকালের লুপ গুলাকেই বাদ দেওয়া ট্রাই করি। সো তুমি দেখতেই পারছো ডি আর জি কানেক্ট করা সম্ভব না। সুন্দর করে এভাবে লিখে দিবা ডি আর জি নট পসিবল। এবার নেক্সটটা ট্রাই করো যে কোনটা পসিবল, বি আর এইচ। এবার খেয়াল করো তুমি যদি বি আর এইচ ও কানেক্ট করা ট্রাই করো, সো ইন দি এন্ড দ্য লুপ ক্রিয়েট হয়, সো বি আর এইচ ও সম্ভব না। দিয়ে দিলা ডান, এন্ড ইন দি এন্ড আমাদের প্রত্যেকটা এডস ট্রাভার্স করা হয়ে গেল। সো আমাদের সবগুলা এডস ডান, কোনো কোশ্চেন? এন্ড এইটাই আমাদের সিমুলেশন, ক্রুসকাল সিমুলেশন স্টেপস। প্রত্যেকটা স্টেপ আমরা শেষ করেছি। বুঝিয়েছি স্যাররা ক্রুসকাল অ্যালগরিদমটা? জি, বুঝে আছি। বুঝিয়ে থাকিলেও আমি আরেকটা বার রিক্যাপ করছি। কি করব, প্রথম স্টেপ তোমরা এডস গুলা ছোট থেকে বড় সাজাবা। দ্বিতীয়ত তোমরা কি করবা, প্রত্যেকটা এডস ইমপ্লিমেন্ট করতে থাকবা। যখনই দেখবা কোনো জায়গায় এরকম লুপ ক্রিয়েট করে ফেলছে, সেটাকে বাদ দিবা। বাদ দিয়ে তারপরে এডসটা ট্রাই করবা। আমাদের মূল উদ্দেশ্যই হলো এমন একটা গ্রাফ তৈরি করা যে গ্রাফটা এখন আর লুপ থাকবে না। সো খেয়াল করো ইন দি এন্ড এইটা ছিল আমাদের কোশ্চেন, এইটা হলো আমাদের অ্যান্সার। সো অ্যান্সারে দেখো কোনো গ্রুপ নাই, একটা ফাঁকা সাকা একটা সুন্দর গ্রাফ আমরা পেয়ে গেছি। আর এটাই হলো আমাদের পাওয়ার ছিল মেন উদ্দেশ্য। সো ক্রুসকালটাও শিখে ফেলেছি। চলো আরেকটা প্র্যাকটিস করে আসি, তাহলে আমরা বলবো ক্রুসকালটা ডান। ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি ক্রুসকাল। ক্রুসকাল মানেই হলো সর্বপ্রথম যে কাজটা তোমরা করবা, এই যে যত হিজিবিজি গ্রাফ থাকুক না, আচ্ছা আমি মনে স্ক্রিন শেয়ার করে নিই। আচ্ছা, আচ্ছা এবার স্ক্রিন শেয়ার করেছি। ওকে, সো তোমাদের ক্রুসকাল নিয়ে একটু কথাবার্তা বলি। অলওয়েজ ক্রুসকাল দেখেছো, গ্রাফ দেখেছো, কোনো চিন্তা নাই, জাস্ট ওটাকে এডস ওয়াইজ এভাবে সিকুয়ালি সাজাবো। দেন সাজানোর পরে জাস্ট ইমপ্লিমেন্ট করতে থাকবা 1 নাম্বার থেকে। যেটা ইমপ্লিমেন্ট হবে সেটাকে টিক দিবা। দেখো স্টেপ 1 ইমপ্লিমেন্ট করলাম, তারপরে ইমপ্লিমেন্ট করলাম, দেখো করতে যাচ্ছি যতক্ষণ না কোনো লুপ আসে। যখনই কোথাও কোনো লুপ ক্রিয়েট হবে, যেমন এই যে এই স্টেপে এসে দেখো বিআরসি লুপ ক্রিয়েট করতেছিল, এন্ড ইন্ডিয়ান দেখো আমি এই যে বিআরসির মধ্যে হয়ে গেল, এই দেখো এই যে এই স্টেপে এসে হয়তো ওই পার্টটা আসছিল যেখানে বিআরসি কানেক্ট করতে গেলে একটা লুপ ক্রিয়েট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা বিআরসি কানেক্ট করে নিই। সো তোমরা এইটাই হলো ক্রুসকালের কথা, স্টেপ বাই আগে সাজাবা, দেন 1 নাম্বার থেকে ইমপ্লিমেন্ট শুরু করবা লাস্ট পর্যন্ত। যখনই যে নোট যে এডসটা লুপ ক্রিয়েট করা ট্রাই করবে, জাস্ট সেটাকে বাদ দিয়ে দিবা। এমন না সেটা এখানে লিখে দেখাতে হবে, জাস্ট ইগনোর করে নেক্সট এডসে চলে যাবা। সো ফাইনালি এই আমাদের অ্যান্সার। এখন তোমরা বুঝবে কেন অ্যান্সারটা কারেক্ট। খেয়াল করে দেখো এখানে নোট সংখ্যা কয়টা, 1 2 3, মোট 9টা ভার্টেক্স বা নোটস আছে। আর আমার তাহলে অ্যান্সার যে মেইন অ্যান্সার হবে, সেটাতে কয়টা এস থাকতে হবে, নোট -1। খেয়াল করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মানে কি 8টা এডস আছে না? তার মানে বলতেই পারি আমার এই গ্রাফটা পারফেক্টলি কারেক্ট।
এই কারেক্টনেস ব্যাপারটা বুঝতে পারছি যে কিভাবে ধরলাম। হ্যাঁ, বুঝতে যদি আমরা পারছি। যদি বুঝিয়ে থাকি, চলো আমাদের ওর ছোট ভাইয়ের কাছে চলে যাই, যার নাম হলো প্রিন্স। এন্ড দেখি প্রিন্সটা কিভাবে কাজ করছে। ওদের দুইজনের উদ্দেশ্যই সেম, ওরা একই উদ্দেশ্যে কাজ করে যে লুপকে এলিমিনেট করব এবং এডস গুলা কানেক্টেড করব ছোট থেকে বড় করতে করতে। তো চলো আমরা শুরু করি আমাদের নেক্সট টপিক, যা হলো প্রিন্স। ঠিক ঠিক ঠিক। আচ্ছা একটু সাউন্ডটা মিউট করি, কোনো কোশ্চেন থাকলে পয়সা আমরা অন করব। স্যার, ওকে স্যার। সো চলো আমরা প্রিন্স শুরু করি। মাথায় রাখবো প্রিন্স আর ক্রুসকাল ক্রুসকাল আপন ছোট ভাই বড় ভাই, সো ওদের উদ্দেশ্য মেন, কিন্তু কাজ করার সিস্টেমটা একটু আলাদা হতেই পারে। সো দেখি আমরা শুরু করব। এখানে যেমন কুচকাল করার সময় আগে ছোট থেকে বড় সাজাইছো না, এখানে সাজাতে হয় না। এখানে তোমার মন মতো তুমি আগে কাজ শুরু করবে। সো কি করলাম, স্টেপ 1 লিখলাম। সো এখন তোমাদের কোশ্চেন যদি বলে দেয় এ থেকে শুরু করতে, তুমি এ থেকে বি যে কোনো একটা এজ নিতেই পারো। এটা এমন কোনো কথা না যে তোমাকে ছোটটাই নিতে হবে বা ওটাই নিতে হবে। তোমার মন যেটা চাচ্ছে খুশি, তুমি যদি বলো যে না দোষ আমি এ থেকে শুরু করব না, আমি এইচ আর জি দিয়ে শুরু করব, কোনো সমস্যা নেই। তুমি শুরু করতে পারো তোমার মন মতো, প্রিন্স তোমাকে এতটুকু সুযোগ দিবে। সো আমরা জাস্ট আমাদের ক্রমটা বজায় রাখার জন্য ছোট দিয়ে শুরু করলাম। এইবার একটা পার্থক্য খেয়াল করি, ভালো মতো ফোকাস করব। তোমার কাছে কয়টা নোট আছে এই স্টেপে? দুইটা নোট। সো স্টেপ 2 কাজটা দেখো কিভাবে করি। এখন খেয়াল করবা আগের নোটে তোমার কয়টা স্টেপ, কয়টা নোট ছিল? দুইটা। খেয়াল করো এইচ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, দেখো তো। এইচ থেকে আই এ যাওয়া যায় 7, এইচ থেকে জেতে যাওয়া যায়, ওটা তো আমার জে চলে গেছি, সো ওইটা বাদ। এইচ থেকে বি তে যাওয়া যায় 11, এইচ থেকে এ তে যাওয়া যায় 8। দেখো তো এইচ থেকে আর কোথাও কি যাওয়া যায়? এই তিনটা ব্যতীত এই তিনটায় কিন্তু যাওয়া যায়। সো তুমি সুন্দর করে এই পার্টটা লিখলা। আবার খেয়াল করো জি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। জি থেকে ডি তে যাওয়া যায় 10, জি থেকে আই তে যাওয়া যায় 6, আর জি থেকে এইচ তো আমরা অলরেডি উপরে আছি। সো তুমি খেয়াল করলা তোমার যে দুইটা নোট আছে সেই দুইটা নোট থেকে এতগুলো পসিবল ওয়ে সম্ভব। এবার খেয়াল করো এই পসিবল ওয়েতে সবচেয়ে ছোট কে? এই 6 না? সো যেইটা সবচেয়ে ছোট তুমি সেই নোটটাই ক্যারি অন করবা। এই যে জি থেকে আমরা চলে যাব আই, আর মানটা আসলে কত? 6। খেয়াল করছি মানে ক্রুসকাল যেমন একটা সুন্দর একটা আমাদের সিস্টেমে করে দিয়ে দিছিল। তো তোমার কাছে কিছু এডস এর কাহিনী আছে, ছোট থেকে বড় তুমি সাজায় যাবা। টিমস কি বলে, উই ডোন্ট কেয়ার আবার থিং, আমরা সবার জন্য চেক করব। প্রতি স্টেপ এখানে দুইটার জন্য ছিল, দুইটার জন্য এস গুলা লিখলাম। এটা তোমার রাফ করবা, রাফ করে দেখবা কোনটা ছোট, সেটা এসটা সে স্টেপে ডান করবা। তো স্টেপ টুটা যদি একটু হলেও বুঝে থাকি, স্টেপ 3 তে আমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো স্টেপ 3 তে আবার নোট আছে কয়টা? তিনটা। তুমি প্রথমে এইচ নিয়ে ভাবো, এইচ নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এইচ থেকে আই যাওয়া যায় কত? 7। এখানে লিখি এইচ থেকে আই যাওয়া যায় 7, এইচ থেকে এ যাওয়া যায় 8, এইচ থেকে বি যাওয়া যায় 11। এবার চিন্তা করো জি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। কি বলেছি যতগুলো নোট আছে সবগুলো পসিবল রাস্তা তুমি আগে লিখবা। জি থেকে ডি যাওয়া যায় 10, জি থেকে আই অলরেডি লিখে ফেলেছি, সো আর প্রয়োজন নেই। আর লাস্টে বাদ রইল আই। আই থেকে সি যাওয়া যায় 2, আই থেকে এইচ যাওয়া যায়, দেখো অলরেডি লেখছি কিনা কোথাও, এই যে লেখছি এইচ আই লেখছি, সো আর লেখার প্রয়োজন নাই। আই থেকে জি যাওয়া যায় লেখছি কিনা, এই যে অলরেডি কিন্তু আমার আছে। সো এই যে নতুন যে তিনটা নোট তাদের পসিবল এই কয়টা পাত না। খেয়াল করো তো এই পসিবল পাথের মধ্যে কোন এজটা সবচেয়ে কম? 2। সো যেটা কম আমরা সেটাই ইমপ্লিমেন্ট করব, যে আই থেকে সি গেলাম 2। স্টেপ 1 থেকে স্টেপ, এটা এই স্টেপে লিখে বলছি, সরি সরি, এটা থার্ড স্টেপে লিখবা, এটা তো থার্ড স্টেপে কাজ।
আই থেকে 6 ডট 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 দিয়ে দিই যেন পার্থক্য বোঝা যায়। আই থেকে সিতে যাওয়া যায় কত 2। এই তিনটা স্টেপ বুঝতে পারছি যে কিভাবে কাজ করছে? কারো কোনো কোশ্চেন? ঠিক আছে। ঠিক আছে। মানে ক্রুসকাল আর প্রিমসের পার্থক্য এখানে। ক্রুসকালে যেখানে প্রথমেই আমরা একটা সিকুয়াল লাইন সাজায় নিচ্ছি, সেই লাইনের উপর ভিত্তি করে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। বাট প্রিমস বলে আমরা যে কোনো কিছু দিয়ে শুরু করব, শুরু করার পর প্রত্যেকটা নোডের পসিবল ওয়ে চেক করব। সেই পসিবল ওয়েতে যে মানটা সবচেয়ে ছোট সেটাকেই ইমপ্লিমেন্ট করব। এটা হলো প্রিমসের কথা। সো এই ছিল প্রিমস। চলো আমরা একটু পিছিয়ে যাই, যেখানে ডিটেলস সিমুলেশনটা আছে এবং সেটা একটু দেখে আসি আমরা। যেহেতু আমরা কনসেপ্ট বুঝেছি, আশা করি আমাদের ওখানে এখনো প্যারাই হবে না। এই দেখো প্রিমস। সো দেখো আমরা কি করছি, এ থেকে বি দিয়া যাত্রা শুরু করলাম। নেক্সট স্টেপে এখন খেয়াল করব এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এ থেকে এইচ যাওয়া যায় 8, মার্ক করলাম, ঠিক আছে। আর কি আছে, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বি থেকে যাওয়া যায় সি 8, বি থেকে এইচ যাওয়া যায় 11, আটটা কোথায় যাওয়া যায় না। এখন খেয়াল করো এই তিনটার মধ্যে ছোট কে? আমরা একটা সমস্যায় পড়লাম, সেটা হলো 8 আর দুইটাই সমান না। এখন তোমরা বলবা আচ্ছা আমরা কোনটা নিব, তোমাদের যেটা খুশি। আমাদের উদ্দেশ্য কি, সবচেয়ে ছোটটা ফাইন্ড আউট করা। যদি কখনো এমন সিনারিওতে পড়ে যাও যে দুইটাই সেম, তাহলে তোমরা যে কোনো একটা নিয়ে কাজ করতেই পারো, নো প্রবলেম, অ্যান্সার ভুল আসবে না। তো দেখো আমি এখানে কি করছি, বি থেকে সি পার্টটা চয়েস করছি, নাথিং এলস। এই পার্টটা বুঝছি যে যদি কখনো খেয়াল করো যে সবচেয়ে ছোট ভ্যালু দুইটা সেম, তিনটা সেম বা পাঁচটাই সেম আইছে, তোমাদের যেটা খুশি তোমরা সেইটা নিয়ে স্টেপটা কমপ্লিট করবা আর নেক্সট স্টেপে এগিয়ে যাবা। সো নেক্সট স্টেপে আমাদের কি কি আছে, এ বি সি। আমরা আবারও খেয়াল করি, এ থেকে এইচ যাওয়া যায় 8, বি থেকে এখানে যাওয়া যায় 11, এটা তো আগের স্টেপে লিখছি। সি থেকে আই যাওয়া যায় 2, সি থেকে ডি যাওয়া যায় 7, সি থেকে এফ যাওয়া যায় 4। সো এই হলো আমার পসিবল পাথ গুলা। এখানে খেয়াল করো সবচেয়ে ছোট কে, এই 2 না? সো এই জন্যই দেখো স্টেপ 4-এ আমরা কিন্তু এই 2টাই ইমপ্লিমেন্ট করেছি। সো এভাবে ইমপ্লিমেন্ট করতে থাকবা। সো আমরা আগে পুরোটা একটা করি যেন কোনো কনফিউশন না থাকে। সো এবার খেয়াল করো নেক্সট স্টেপে কয়টা আছে, এ বি সি আই। সো এবারও তুমি তুলনা করবা এই তিনটা মাঝে। সো এই থেকে আবার দেখো এটা আছে, বি থেকে স্টিল এইটা এখনো বাদ আছে, ও বাদ আছে, ও আছে, ও আছে, ও আছে। এই স্টেপে খেয়াল করো আমাদের যে আগে যে নোটটা ছিল এবিসিআই, এবিসিআই থেকে এতগুলা ওয়েতে যাওয়া যায়। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে, খেয়াল খেয়াল করো তো, এই 4 না? এই কয়টা, 3 4 5 6টার মধ্যে সবচেয়ে ছোট স্টেপ কোনটা? এই যে সি থেকে এফ যাওয়া 4। এই জন্যই দেখো আমরা এই স্টেপে সি থেকে 4 অ্যাড করছি। সো এইভাবেই তোমরা অ্যাড করতে থাকবা। যখনই খেয়াল করবা কোনো কিছু অ্যাড করতে যাচ্ছ এবং লুপ আসতেছে, সেটা কি করবা, ইগনোর করবা এবং নেক্সট স্টেপে এগিয়ে যাবা। সো চলো আমরা স্টেপ গুলো কমপ্লিট করি যেন আমাদের মাথায় কোনো কোশ্চেনই না থাকে। সো এবার খেয়াল করি কোন কোন ওয়ে যাওয়া সম্ভব। আমাদের নোড এবার কি কি আছে, এ বি সি আই এফ। তো এই দেখো এ থেকে এখানে যাওয়া যায়, বি থেকে এখানে যাওয়া যায়, আই থেকে এইটা স্কিল বাদ আছে, এটাও বাদ আছে, এফ থেকে এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়। আর আমরা সি থেকে ডিন কি লিখেছি, এটা লিখে নেই। সো স্টিল ও তুলনায় আসবে। সো এই পাথগুলোর উপরে এখন আমার তুলনা চালাবো। খেয়াল করো তো সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট এফ থেকে জি 2 না? এই জন্য দেখো এই পাতে আমরা এফ থেকে জি লিখেছি। সো এই তো, এই ছিল প্রিমস নিয়ে কথা। এখন কখনো যদি তোমরা খেয়াল করো, ধরো আমাদের এটা দোষ, এবার খেয়াল করো নেক্সট স্টেপে কি আসে, এইচ থেকে জি থেকে এইচ গেছি না? অ্যাজিউম করি এটা 10 আর এইটা 2। তোরা তুই বলবি দোষ 2 কেন সিলেক্ট না করে 10 কেন সিলেক্ট করলাম? খেয়াল কর 2 যদি সিলেক্ট করতি, তুই ভাবলাম ধর এইটা হলো সবচেয়ে ছোট ছিল আর ছোটর পর একটা ছিল এইটা, আর বাকি এজ গুলো ধর 11 12 13 এমন করে ছিল, অ্যাজিউম করি, হ্যাঁ। খেয়াল কর তুই যদি সবচেয়ে ছোটটা সিলেক্ট করতি তাহলে কি হতো, লুপ হয়ে যেত না? সো আমরা তো এটা সিলেক্ট করতে পারবো না। সো ওইটা বাদে তারপর সবচেয়ে ছোট কে ছিল, তারপর সবচেয়ে ছোট ছিল এইচ আর জে, এই জন্য এইচ আর জেটাকে ইমপ্লিমেন্ট করলাম। সো লুপ যদি কখনো চলে আসে, সে লুপটা কিন্তু আমরা ইগনোর করব এবং তারপর যেটা ছোট আছে সেটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিব। ঠিক এভাবে কমপ্লিট করলে দেখ ইন দি এন্ড আমরা আমাদের ফাইনাল এই আনসারটা পেয়ে যাব।
ব্যাপারটা বুঝতে পারছি কিভাবে প্রিমস কাজ করছে? কারো কোনো ডাউট কোনো স্টেপে? যদি না থাকে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা তুলনা করি। আরে এই বজ্জাত প্রত্যেকদিন আমার হাতে কাহিনী করে। আরে আচ্ছা, এইটা ছিল ক্রুসকালের অ্যান্সার, আর এইটা আমাদের আসলো প্রিমসের অ্যান্সার। খেয়াল করো তো, গ্রাফটা ডিফারেন্ট আসছে না? আমরা দুইটা সিমুলেশন মেথড দিয়ে দুইটা অ্যান্সার করছি। তোমার উপরে যে যে বক্স করা এটা করেছিলাম প্রিমসে, এটা করেছিলাম, সরি এটা করেছিলাম ক্রুসকালে, এটা করেছি প্রিমসে। দুইটা মেথড দিয়ে আমরা অ্যান্সার করেছি, গ্রাফ ভিন্নই হতে পারে, বাট দুইজনের মেন উদ্দেশ্য কি ছিল? যে তারা লুপ কি ইগনোর করবে। ইন দি এন্ড তারা কি একটা সুন্দর গ্রাফ তৈরি করে ফেলেছে না, উইদাউট লুপ। সো প্রিমস আর ক্রুসকাল নিয়ে তোদের কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বুঝিস নাই বা আরো রিপিট করবো বা এনিথিং? সাইগন, কারো কোনো কথা আছে এটা নিয়ে? না না, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু সমস্যা নেই, আমরা বুঝিয়ে ফেলেছি, চলো আমার তোমাদের একটা প্রিভিউ দিয়ে আসি যে আমরা কি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। বিএফএস ডান, ডিএফএস ডান, ক্রুসকাল ডান, প্রিমস ডান। অলরেডি চারটা একদম হেসে খেলেই শেষ করে দিলাম। ইজিএসএস ছিল। সো চলো আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা আমরা শিখবো এলসিএস। আমরা কিছু জিনিস আজকে স্কিপ করব, যেগুলা অন্য পার্টে শিখবো, যেগুলা একটু মাথা বেশি খাটাতে হবে। সো যেগুলো আমাদের যেমন এলসিএস, স্ট্রংলি কানেক্টেড, ফিবোনাক্সি, ন্যাপস্যাক, আমাদের এই বাকি কনসেপ্ট গুলাতে আমরা চলো ফোকাস করি। লেটস স্টার্ট আওয়ার নেক্সট কনসেপ্ট, দ্যাটস কল এলসিএম। ওকে ওকে, ফার্স্টে তোমাদের আমি এলসিএম এর কোশ্চেনটা দেখাই, দেখো তোমরা এটা খেয়াল করতে পারছো কিনা। আচ্ছা, আগে অ্যান্সার দেখাই ফেলছি, আচ্ছা দাদা তো ওটা ভেঙে নেই। কোশ্চেনটা কি খেয়াল করা যায়? তোদের এলসিএস এর কোশ্চেনটা এমন হবে যেমন লেখা থাকবে গিভেন টু স্ট্রিং অফ ক্যারেক্টার, দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, ফাইন্ড আউট দি লেন্থ অফ দি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, এলসিএম। এইটা হলো তোর এলসিএম এর কোশ্চেন, আর দিন শেষে এই বক্সটাই হলো অ্যান্সার। এখন এই বক্সটা আমরা কিভাবে কি করব না করব এইটাই আমরা শিখবো। ওকে, চলে যাই আমাদের পড়াশোনাতে। সো এখন আমরা যে টপিকটা শেখার ট্রাই করব তার নাম হলো এল সি এম, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। আমাদের কোশ্চেনে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যে বললাম আমেরিকা, তারপর ধর বললাম আহ কি বলা যায়, এশিয়া, ধর এরকম দুইটা স্ট্রিং দেওয়া থাকবে। তোকে জাস্ট বলবে কি এই দুইটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট সাবসিকোয়েন্স বের করো। ব্যাপারটা আসলে কি, দেখ দোস্ত এখানে কমন কে কে আছে, দুইটা ওয়ার্ডের মধ্যে এ, আচ্ছা এখানে আর কিছু কমন নিয়ে আসি, এ, তারপর এম, তারপর ধর ই, আর এই দুইটা স্ট্রিং এর মধ্যে এই পার্টটা কমন না। আমাদের এই যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স আমরা কমনটা পাইছি, এখন এই কমনের মধ্যে কি সাবসিকোয়েন্স ফলো করে সেটাকে বেস অপটিমাল পাওয়া যায়, আমরা সেটাই এটা বক্স মেথড দ্বারা শিখবো। সো দিন শেষে এইটা কোশ্চেন, আর কিছুটা এই টাইপ, বা ধর এমটা রিমুভ হয়ে যাবে, মানে আমাদের এই চারটা কমন থিং এর মধ্যে একটা সাবসিকোয়েন্স বানাতে হবে, সেটাই আমরা শিখার ট্রাই করবো। সো আশা করি কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া পাইছি, আর কি করব সেটাও আইডিয়া পাইছি। এখন জাস্ট একটা সূত্র খেয়াল করব, এটা ভালো মতো বুঝার ট্রাই করবি, আর না বুঝলেই আমাকে কোশ্চেন, ঠিক আছে? এইটাই হলো এলসিএম এর মেন সূত্র। ধর শূন্য শূন্য, এটা শূন্য, এটা এ, এটা এ, শূন্য শূন্য, এটা এ, এটা বি। খেয়াল করে ধর এখানে আছে শূন্য, ধর এখানে আছে, ধরলাম এখানে আছে ওয়ান, এখানে আছে টু। হ্যাঁ,
আর এখানে ধর আছে 0 0 1 2। তোর এই ভ্যালু গুলো অলরেডি আছে, তোর লাগবে কি এই সেলের ভ্যালু না? এই সেলের ভ্যালুটা তোর প্রয়োজন না? সেলের ভ্যালুটা কিভাবে আসতেছে খেয়াল কর। তুই যখন এই সেলের ভ্যালু কাজ করবি, এই সেলের রো বরাবর কে আছে? উনি। কলাম বরাবর কে আছে? উনি। আমরা এই দুইটা জিনিসের তুলনা করব, তুলনা করে একটা মান এখানে লিখবো। সেম গোস ফর হিয়ার। আমরা এই সেলের জন্য এই দুইটা জিনিসের তুলনা করব, তুলনা করে যে মানটা আসে সেটা এখানে লিখবো। সো সেলের মানটা কিভাবে বের করতে পারি সে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আপন? না, এইটি তো আরেকবার বলতো। আচ্ছা, মানে ধর আমাদের এই সেলের মানটা আমাদের প্রয়োজন। তো এই সেলের মানটা নির্ভর করছে ঠিক এর কলম, এর রো এন্ড কলাম বরাবর। আবার খেয়াল কর, এই সেলের মান নির্ভর করতেছে এর কলাম ও রো বরাবর, মানে এই বরাবর। সো এই যে দুইটা জিনিস আছে না, কলাম আর রো বরাবর দুইটা মান দেওয়া আছে না, ভ্যালু দেওয়া আছে না, এ আর এ। এখানে খেয়াল কর এ আর বি না, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে একটা মান আসবে। কি আসবে আমরা সেটাই শিখার ট্রাই করব। খেয়াল কর, এই দুই কলামে বরাবর যে মানটা আছে এ আর এ দুইটা সেম, আর এখানে কি আছে ভিন্ন না? এটা সেম আর ভিন্ন। এই ব্যাপারটা বুঝতে পারছি যে সেম আর ভিন্ন। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, যদি দুইটা কলাম বরাবর মানে কলাম আর রো বরাবর সেম হয়, তবে আমরা কি করব? কর্ণ, কর্ণ থেকে যে মানটা আসে না, এটা কি কর্ণ বরাবর না? এই যে এটা কর্ণ বরাবর না দোস্ত? হ্যাঁ। হ্যাঁ। কর্ণতে যে মান থাকবে তার সাথে এক যোগ করব। অ্যাজিউম করি এখানে 3 আছে, অ্যাজিউম করি এখানে 3 আছে, তাহলে এক যোগ করে এখানে কত লিখবো? 4। ব্যাপারটা বুঝছি। যদি দুইটা মানে কলাম আর রো বরাবর সেম থাকে, তবে কর্ণ থেকে মান এনে এক যোগ করব। এটা বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে খেয়াল কর, এখানে কি দুইটা সেম নাকি ভিন্ন? ডিফারেন্ট। ডিফারেন্ট হলে পাশে অথবা উপরে, কি বললাম? পাশে অথবা উপর থেকে যেটা ম্যাক্সিমাম সেটা বসাবো। এই যে পাশে আর উপরে ম্যাক্সিমাম কে? 2 সো পাশে। এরকম 2 থেকে একটা তীর চিহ্ন নিয়ে এসে এখানে 2 লেখা দিবে। সো এই মান বসাটা বুঝতে পারছিস যে সেম হলে কর্ণ বরাবর 1 যোগ, ডিফারেন্স হলে সামনে মানে পাশে উপরে যেটা ম্যাক্সিমাম জাস্ট সেটা নিয়ে এসে বসায় দিব। বুঝছি? হ্যাঁ, ডান ডান। বলছি কর্ণ বরাবর 1 যোগ, পাশ উপর বরাবর জাস্ট বসাবো যখন ভিন্ন থাকবে। এইটুকু বুঝে থাকলে তোর খেলা ডান। এখন জাস্ট আমরা দৌড়াবো। চলিস, চলো একটা আমরা ল্যাঙ্গুয়েজ নেওয়ার ট্রাই করি। ছোটখাটো একটা এক্সাম্পল হলে ভালো হইতো আমার জন্য, মানে কেন আসবে। ট্রাই করি। ধর তোর কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা একটু আমরা একটু দেখাই, হ্যাঁ, তারপর আমি ডিরেক্ট বক্সটা ড্র করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা কোশ্চেন দোস, কোশ্চেন আই থিঙ্ক খেয়াল করা যাচ্ছে, এরকম কোশ্চেন দেওয়া আছে যেখানে খেয়াল কর এই একটা স্ট্রিং, তার পাশে একটা স্ট্রিং দেওয়া আছে না? তো দুইটা স্ট্রিং তুই ড্র করবি। এখন দেখ এইটা বড় এটা ছোট না? সো তোর মেনলি এরকম একটা কলাম তৈরি করা লাগবে, টেবিল। টেবিলের প্রথম কলাম আর প্রথম রো হবে কি? 0 0। আর এই বরাবর একটা স্ট্রিং লিখবি, এই বরাবর একটা স্ট্রিং লিখবি। এখন তোর খুশি, তুই চাইলে বড় স্ট্রিংটা এই বরাবরও দিতে পারিস, এই বরাবরও দিতে পারিস, কোনো সমস্যা নাই। বড় স্ট্রিংটা আমরা এই বরাবর কেন দিই? কারণ আমার টেবিলটা এমনি বড় হয়, এমনি লম্বা না হয়, যেন খাতায় সুন্দর করে আটাইতে পারি। তো স্ট্রিং যেটা থাকুক তুই যে কোনো খুশি বরাবর লিখবি। যেমন এখানে আমার স্ট্রিং কি কি দেখ, ডাব্লু ও আর কে এ ডবল টি সি ই। দেখ সুন্দর করে আমি জাস্ট কি করলাম, স্ট্রিংটা বসায় দিলাম। স্ট্রিংটা বসানো বুঝছি? হ্যাঁ, তারপর বুঝছি। তারপর দেখ, সো একটা স্ট্রিং এইটা তুই বসায় দিলি। সো স্ট্রিং আর কোনটা বাদ আছে? আর একটা স্ট্রিং। তো সেই স্ট্রিংটা আবার এখানে লেখা দিবি, বি আর এ সি কে ই। তারপর এরকম ঘর টেনে ফেলবি। খালি একটা জিনিস মাথায় রাখবি, স্ট্রিং এর
প্রথমটা 0 দিবি, তারপরটা আর এইটাতে 0 দিবি। সো এই যে কলাম বরাবর শূন্য করে 0 বসায় দিবি। যে কলামটা আমরা 0 দিয়ে স্টার্ট করছি না, 0 0, এই দেখ, এই হলো ইনিশিয়াল কাজ। ইনিশিয়াল কাজটা বুঝতে পারছি? বুঝছি আপন? এটাতে খেয়াল হ্যাঁ রাখিস বুঝছি। কিন্তু। এবার শুরু করবো আমাদের তুলনা। এখন দেখবি, এখন আমি ইজিয়েস্ট উপায়টা বলি যে কেমনে তোরা কাজ করবি। আগে এখান থেকে শুরু করবি। এই বিয়ের সাথেই তো এই সবগুলো তুলনা করবো না দোস্ত, এই বিয়ের সাথে। এখন খেয়াল কর, এই বিয়ের সাথে এই কলাম যখন তুলনা করতেছি, দেখতো এখানে কোন জায়গায় কি বি আছে? না নাই। বি নাই, তাহলে সোজা শর্টকাটে যেটা করবি, যেহেতু বি নাই, সুন্দর করে সবটাতে 0 লেখা দিবি। এটা মানে তোর সহজ উপায় শেখাচ্ছি। মানে দিন শেষে তুই যদি তুলনা করতি, বি আর ডাব্লিউ দুইটা কি ভিন্ন না? হ্যাঁ ভিন্ন হলে কি করি, উপর নিচ বরাবর, উপর নিচ বরাবর যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে আসি না? হ্যাঁ সো আমরা আগে একটু কনসেপ্ট বুঝে নিই, তারপর শর্টকাটে দেখি। আগে আগে বুঝাই দিই, এটাই তোর জন্য বেটার হবে। খেয়াল কর, আমরা প্রথম এই সেল নিয়ে কাজ করব, ঠিক আছে? এই সেলের জন্য আমরা তার কলাম আর রো বরাবর খেয়াল কর, দুইটা কি সেম নাকি ভিন্ন? ডিফারেন্ট। ডিফারেন্ট হলে কি হয়, উপর বা নিচ বরাবর যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে আসি। দুই দিকেই সমান। সো আমরা জাস্ট এই বরাবর থেকে এইভাবে দাগ দিয়ে শূন্য লিখে দিলাম। বুঝছি? হ্যাঁ ওকে। আবার আবার তুলনা করবি বি আর ও, ভিন্ন। ভিন্ন হলে উপর মানে পাশে আর উপরে যেটা ম্যাক্সিমাম সেটা লিখবো। দুইটা যেহেতু সেম, আমরা যে কোনো একদিক থেকে এনে যাচ্ছে বা তীর চিহ্ন দিয়ে লিখে দেবো। তীর চিহ্ন কিন্তু দরকার। ঠিক একই ভাবে বি আর, এখন তুই বলে দোষ আমি উপর থেকেও নামতে পারতাম, তোর ইচ্ছা, তুই চাইলে উপর থেকেও নিয়ে আয়। যেহেতু দুইটা সেম, উই ডোন্ট কেয়ার, আমরা যে কোনো একদিক থেকে নিয়ে আসতে পারি। আবার বি আর আর দুইটা কি ভিন্ন? ভিন্ন। সো উপর নিচ, উপর আর পাশ থেকে ম্যাক্সিমাম। বি কে ভিন্ন, উপর আর পাশ থেকে ম্যাক্সিমাম। এভাবে যখন পড়বি, কথাটা মাথায় এভাবে অ্যাড করে নিবি। বি আর এ ভিন্ন, উপর পাশ ম্যাক্সিমাম। বি আর টি ভিন্ন, উপরে বা পাশে যেটা ম্যাক্সিমাম সেটাই লিখবো। বি আর টি এ দেখ, এই জন্য ভিন্ন, দ্যাটস ওয়াই প্রথমেই আমি এই কাজটা করেছিলাম। তো প্রথম লাইনটা বুঝছি। হ্যাঁ এবার সেকেন্ড লাইন কাজ করি। আর 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 ডাব্লিউ কি ভিন্ন না? আর আর ডাব্লিউ, হ্যাঁ তাহলে কি উপর বা নিচে যেটা ম্যাক্সিমাম, যেহেতু সেম, জাস্ট সেমটাই লিখে দিলাম। আর আর ও ভিন্ন, সুন্দর করে লিখলি। এইবার আর এই আর আর এই কলাম মানে এই সেলের জন্য আর 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 দুইটা সেম না? হ্যাঁ সেম। সেম হলে কি করব, কর্ণ থেকে মান টেনে আনবো, এক যোগ করব। কর্ণ বরাবর কত আছে? শূন্য। 0। এক যোগ করলে কত হয়? 1। বুঝছি? যখনই সেম তখনই কর্ণ বরাবর মান নিয়ে এক যোগ করে দিব। ব্যাপারটা বুঝতে পারছি? বুঝে থাকলে এবার খেয়াল কর। এবার আর আর কে, এবার কি করবি, আর আর কে দুইটা কি ভিন্ন? দুইটা ভিন্ন। ভিন্ন হলে কি করি, পাশে আর উপরে ম্যাক্সিমাম নিয়ে আসি। এবার পাশে আর উপরে ম্যাক্সিমাম কোনটা? 1 না? এই জন্য 1 বরাবর টানলাম আর 1 লিখে দিলাম। এই লাস্ট দুটা সেল নিয়ে কোনো কোয়েশ্চেন বা বুঝিনি এমন কিছু? না না বুঝছি। বুঝে থাকলে চলো আমরা তার পয়েন্ট লাইনটা করি। আর আর এ ভিন্ন, উপর আর পাশে যে ম্যাক্সিমাম তাকে টেনে এনে জাস্ট লিখে দিলাম। আর আর টি ভিন্ন, উপর আর পাশে যে ম্যাক্সিমাম তাকে এনে লিখে দিলাম। আবার আর আর টি ভিন্ন, উপর আর পাশে, উপর আর পাশে যে ম্যাক্সিমাম তাকে লিখে দিলাম। তীর চিহ্নগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ডান। সো আমাদের সেকেন্ড লাইনও আমরা ডান করলাম। খেয়াল রাখবি যখন এক্সামে লিখবি না, এটা তীর চিহ্ন আছে না দোষ, এটা একটু বোল্ড করে নিবি। এইটাই আমার দিন শেষে মেইন অ্যান্সার। যেটা তীর চিহ্ন আসবে না দোস্ত, এরকম কর্ণ বরাবর যেটা আনতাছি না, হ্যাঁ ওইটা একটু হ্যাঁ ওইটা বোল্ড করে নিবি। তাহলে তোর এক্সামে অ্যান্সার ফাইনাল করতে সুবিধা হবে। তো চল আমরা আমাদের নেক্সট নেক্সট কাজে চলে যাই। এ আর ডাব্লিউ দুইটা ভিন্ন, এর উপর পাশে সেম, যে কোনো এক জায়গা থেকে আমরা টাইনা নিলাম। আবার এই দেখ এই পার্ট পর্যন্ত সেম। এখানে চিন্তা কর, এ আর এ আর আর দুইটা ভিন্ন, তাহলে উপর ওর পাশে যেটা ম্যাক্সিমাম সেটা আনবো। খেয়াল করছি উপরে ম্যাক্সিমাম,
এই জন্য উপর থেকে 1 টেনে নিয়ে আসলাম। যখনই ভিন্ন পাবো তার মানে উপর আর পাশে যে মানটা ম্যাক্সিমাম জাস্ট টেনে নিয়ে আসবো। আবার এ আর কে দুইটা ভিন্ন, উপর পাশে যে ম্যাক্সিমাম সেটা নিয়ে আসবো, দুইটা দেখতেছি সেম, নো প্রবলেম, তোমাদের যেখান থেকে খুশি মানটা নিয়ে আসো। এবার এই লাইন এ আর এ, এই কলামের জন্য এ আর এ দুইটা সেম না? আর সেম হলে আমরা কি করি, কর্ণ বরাবর থেকে টেনে নিয়ে আসি, কর্ণ বরাবর থেকে টেনে নিয়ে আসি এবং কি করি, এক যোগ করি। এক আর এক যোগ করলে কত হয়, 2। এই লাইন পর্যন্ত বুঝছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে এই পুরো টেবিলটা এখন কমপ্লিট করতে পারবি না? হ্যাঁ ওকে, পারবো। চল তাহলে কি কমপ্লিট করতে পারি, চল আমরা অ্যান্সার পার্টটা শিখে আসি। তো সেম ভাবে আমরা পুরো টেবিলটা কাজ করব। এলসিএম ডিসকাসটা গুলো একটু স্কিপ করছি, তো সেগুলো আমি অন্য একটা পার্টে বোঝাবো যেন তোদের জন্য সুবিধা হয়। এই যে এলসিএস, দেখ প্রথমে এটাই বলছিলাম দোস্ত, দেখ যখনই দেখবি সেম তখনই কি করবি, কর্ণ বরাবর থেকে এক যোগ করবি। এই দেখ, আর যখনই খেয়াল করবি দেখ কি কি ডিফারেন্স না, তখন উপরে আর পাশে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা লিখবি। এটা হলো মেন সূত্র। সো এই সূত্র ফলো করার পর আমরা ইন্ডিয়ান এই টেবিলটা পাইলাম। এই টেবিলটা পাইছি না? এই টেবিলটা পাওয়ার পরে এখন তোদের অ্যান্সার লেখার পেলা। এখন এর জন্য আমি কিছু থিওরি বলবো, সেটা তোরা মাথায় রাখবি। হ্যাঁ, ছোট্ট একটা কথা মাথায় রাখলে কেল্লা ফতে। তুই একটু 1 মিনিটের মধ্যে টেবিলটা খেয়াল কর যে টেবিলটা ঠিক আছে কিনা। আপন জাস্ট তুলনা কর, এই যে এই পার্টের জন্য তুলনা কর, তুই দেখ ই আর ই দুইটা সেম, দ্যাটস ওয়াই কর্ণ থেকে আনলাম ও এক যোগ করলাম। বুঝছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা টেবিল তো ক্রিয়েট ডান, এখন দেখি আমরা অ্যান্সারটা করবো কিভাবে। চল তার জন্য আমরা একটু আমার স্ক্রিনে আবার চল দেখে আসি যে এলসিএম এর অ্যান্সারটা কিভাবে করে। খেয়াল করবি তোর একটা সেল, সেল থেকে তুই উপরে যেতে পারবি, সেল থেকে তুই পাশে যেতে পারবি, সেল থেকে তুই কর্ণ বরাবর যেতে পারবি। আমাদের কাছে এই 3টা ওয়ে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, কিছু ওয়ার্ড মাথায় রাখ। ধর এ থেকে বি তে আমরা কর্ণ বরাবর যাই, যখনই কর্ণ বরাবর যাব, কর্ণতে যাকে রেখে চলে যাচ্ছি না সেইটা আমরা এভাবে খাতায় লিখবো। আবারও বলছি, যখনই কর্ণ বরাবর যাব, কর্ণের যে লাস্ট শেষ প্রান্তে যে মানটা থাকবে সেটা খাতায় লিখবো। ঠিক আছে? আর এই যে উপর বরাবর যে পার্টটা আছে না, উপর, এটাকে বলবি লিফট। তুই যদি কোন নোট থেকে এভাবে লিফট পাস, তাহলে লিফটে ডিরেক্ট উপরে উঠে যাবে। লিফট পেলে কি করবে, ডিরেক্ট উপরে উঠে যাবে। কিন্তু তখন মানটা লিখবি না। মানটা কখন লিখবি, যখন তুই কর্ণ বরাবর যাচ্ছিস। এটুকু বুঝছি? হ্যাঁ বুঝছি। তাহলে লিফট বরাবর লিফটে উপরে উঠলে কি আমরা মান লিখবো? না না। আর কর্ণ বরাবর গেলে মানটা লিখবো। এতটুকু বুঝলে এলসিএম তো শেষ বাবা। চল দেখে আস। খেয়াল করি, এই যে আমাদের কাছে টেবিলটা, ঠিক আছে? এবার আমরা খেয়াল করি, এই যে কর্ণ বরাবর উঠে গেলাম, এই দেখ কর্ণ বরাবর উঠছি না, এখানে মানটা কত, ই না? এই দেখ আমি অ্যান্সার পার্টে প্রথমে কি লিখলাম, ই। সো কর্ণ বরাবর যাচ্ছি যাচ্ছি, যে লিপ পাই গেছি না, দেখতে দোষ লিপ পাইছি না, যে উপরে যাওয়া যায় লিপ পাইছি না? কি বলছে, লিপ পেলে তুই সোজা উপরে উঠে যাবি। বাট লিফটে ওঠার সময় কি নিচে ভ্যালুটাকে নিব? লিফটে ওঠার সময় নিচে ভ্যালুটা নিব না, মানে এই সি কে নিব না। আপাতত এখন পর্যন্ত সি কে নিব না। আমরা কখন নিব, যখন আমরা কর্ণ বরাবর যাচ্ছি তার
পাস্টকে আমরা টেনে নিয়ে যাব। সো যখন লিফট ইউজ করছি তখন কিন্তু সেটা লিখবো না। ক্লিয়ার? আবার খেয়াল করি যখন আমরা এই লাইনে আসলাম আমরা কি আবার একটা কর্ণ সিঁড়ি পাইছি না, ডায়াগোনাল সিঁড়ি পাইছি না? তো তার মানে কি আমি 3 কে ছেড়ে এই কলামে চলে আসবো না? সো যখনই চলে আসবো তখনই তার তার যে অতীত যে লাইনটা থাকবে সেটা লিখবো। সো এই জন্য এখানে আমরা সিটাকে দেখ অ্যাড করলাম। এখানে কেন এই সিটাকে অ্যাড করেছি এই লেভেলে যাওয়ার সময়, আর কেন ইটাকে অ্যাড করলাম ব্যাপারটা বুঝতে পারছি আমরা। দেখ যখনই কর্ণ বরাবর যাচ্ছি তখনই তার পাস্টকে আমরা নিয়ে সাথে নিয়ে আগাচ্ছি। এই দেখ কর্ণ বরাবর গিয়েছি আর এই যে পাস্ট ওকে নিয়েছি, পাস্ট ওকে নিয়েছি যখনই কর্ণ বরাবর গেছি। এতটুকু বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে এখানে? বল স্যার। না, এখানে ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখ এখন এখান থেকে যাওয়ার কোন একটাই ওয়ে বামে। সো উই ডোন্ট কেয়ার, আমরা আগাবো, আগাইলাম and এখান থেকে আবার দেখতে পাচ্ছি কি আমরা আবারও কর্ণা বরাবর একটা সিঁড়ি পেয়ে গেছি। সো আমরা আবারও সিঁড়িতে যে এইখানে আসব এবং যে পাঁচটা আছে, যে পাস্ট তাকে আমরা লিখবো। পাঁচটা কি আছে এবার পেলাম আমরা এ, দ্যাটস ওয়াই দেখ এখানে সির পরে আবার একে অ্যাড করছি। আবারও কর্ণ বরাবর আগাবো, নীলকাইটা নিয়ে আসি, কর্ণ বরাবর এটা আগাতে থাকবো। এখান থেকে আগাইলাম, আগায় এখানে আসলাম, এখানে এসে আবার একটা কর্ণ বরাবর সিঁড়ি পাইছি না? বেশি হিজিবিজি করে লাগছে, সরি সরি। এই দেখ কর্ণ বরাবর একটা আগানো সিঁড়ি পাইছি না? তো যখনই কর্ণ বরাবর যাব তার পাস্ট ভ্যালুটা লিখবো, পাস্ট কলাম ভ্যালু। তো এখানে কি লিখবো? আর। দ্যাটস ওয়াই দেখ আনসারে কি লিখলি? আর। সো এবার যাওয়া শুরু কর, এই গেলি 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 ইন দি এন্ড তুই 0 নাম্বার কলামে ব্যাক করছিস, চলে আসছিস না? দেখ দেখ তো 0 নাম্বারে। সো তুই দেখ এই যে একটা লং একটা সিকল পাইলি না? দেখ তো দোস্ত, এটা সিকল পাইছি না? এই যে একটা সিকল পেয়ে গেলাম না আমরা? এইটাই আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটার মধ্যে আমরা দিন শেষে যে অ্যান্সারটা পাইলাম এইটাই হলো আমার অ্যান্সার। সো অ্যান্সারটা কি হবে? রেস। ব্যাপারটা বুঝছি স্যার, ব্যাপারটা কি বুঝেছি? হ্যাঁ, অ্যান্সারটা বুঝছি। কিভাবে রেস লিখলাম? হ্যাঁ। এই যে ব্যাক ট্র্যাক করে অ্যান্সারটা লিখে দিবি। কোনো কনফিউশন এখানে স্যার? না, না। আচ্ছা, চলেন আমরা এলসিএস এর সিমুলেশন তো শিখেই ফেললাম, তবে জাস্ট আপনাদের এখন একটা জাস্টিফাই দিব যে অ্যান্সারটা কিভাবে কাজ করলো, কিভাবে বুঝবো আমাদের অ্যান্সারটা হয়েছে, এতটুকুই। আমাদের টপিক এলসিএস শেষ, এলসিএম শেষ। খেয়াল করি, দেখ তো দোষ এখানে কমন কে কে আছে প্রথম থেকে চিন্তা করি। আর কমন, কে কে কমন, এ এ কমন, টি নাই, সি সি কমন, ই ই কমন। এই যে দুইটা স্ট্রিং গিভেন ছিল এখানে দেখতো কমন কে কে, এই চারটা কমন না? ইন দেন আমরা অ্যান্সার কি পাইছি? আর এ সি ই। তাহলে এই মহাশয়কে আমরা বাদ দিয়ে দিছি না? সো আমরা এলসিএম দিয়ে এটাই করলাম। ফার্স্টে দেখ কমন পার্ট গুলোর মধ্যে এমন একটা সিকোয়েন্স সিলেক্ট করলাম যেটা আমাদের সবচেয়ে লংগেস্ট সিকল বজায় রাখে। দেখ মনে আছে যে আমরা এরকম একটা সিকল পাইছিলাম টেবিল থেকে? সো এইটাই হলো সেই সাবসিকোয়েন্স যেটা এমন একটা লংগেস্ট সিকল ক্রিয়েট করে। সেইটাই আমাদের অ্যান্সার। সো অ্যান্সারটা কিভাবে ডিনোট করলাম আর কিভাবে চেক আউট করলাম এই ব্যাপারটাও আশা করি বুঝতে পারছি। বুঝে থাকলে চলো আমাদের নেক্সট টপিকে আগাই। ন্যাপসাকটা কি এখন করব নাকি পরে করবি? আমার সমস্যা নেই, করলে করা। হ্যাঁ, চিল, আমার সমস্যা নেই, আমার তো বিষয়টা কোনো সমস্যা নেই স্যার। চলেন জাস্ট আপনার দুটো টপিক করব আর বাকিগুলা পরে। এই দুইটাই ইজিয়েস্ট, মানে তুমি ধরতে হালকা একটু ফোকাস রাখলে বোঝা যায়। এটা হলো এখন আমরা করব, তার নাম হলো 01 ন্যাপস্যাক। 01 ন্যাপস্যাক। আচ্ছা ইমন, হ্যাঁ 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 বল। না হয় এটা সন্ধ্যায় করবো নি।
এটা হ্যাঁ, তাহলে তোর আমি বলি আর কি কি টপিক বাদ আছে। 01 ন্যাপস্যাক, কারণ ও তারপরে যে নাই, আবার আব্বু এই একটার দিকে বেরোবে, খুলনা যাচ্ছে। দাঁড়া, তো এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি একটু রেকর্ড একটু। আচ্ছা, তো আমাদের তাহলে কি কি টপিক বাদ আছে আমরা দেখি। 01 ন্যাপস্যাক, স্ট্রংগেস্ট, আহ এটা জাস্ট ভুলে যাই, স্ট্রংগেস্ট, সেকেন্ড দ্বারা টপিকের নামটা একটু ভুলিয়া গিয়েছি, নামটা দেখে আসি। টপিকটা কি নাম রে তু, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, তারপর আর বাকি আছে এম সি এম, এইটা বাদ আছে, তারপর বাদ আছে ডিসকাত্রা, তারপর আছে তো হলো বেলম্যান ফোর্ড, তারপর বাদ আছে হলো ফ্লয়েড ওয়ারশেল। এই তাহলে এই ছয়টা বাদ থাকবে। ছয়টি নিয়ে যদি আমি একটু কথা বলে নিই, এই স্ট্রংলি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এইটা আসলে ডিএফএস দিয়ে আমরা শিখবো। সো খুবই ইজি পার্ট। 01 ন্যাপস্যাক কিছুটা এলসিএম এর মতোই, তবে একটা চোরের গল্প। এমসিএম, এইটা দিন শেষে কি জানিস দোস্ত, ধর তোকে আমি এরকম কয়টা ম্যাট্রিক্স দিলাম, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে কতভাবে গুণ করা যায় আর কোনটা সবচেয়ে সঠিক ওয়ে সেটা বা কস্ট ইফিশিয়েন্টলি, সেটাই বোঝানোর জন্য। আর এই যে ডিসকাসটা আর বেলম্যান ফোর্ডটা আছে না, এই দুইটা হলো তো সবচেয়ে লোয়েস্ট কস্ট ফাইন্ড আউট করে। দুইটার কাহিনী পুরা সেম, জাস্ট আমরা সেটাই ট্রাই করব। আর সর্বশেষ সেটা হলো ফ্লয়েড ওয়ারশেল, এইটা আসলে ম্যাট্রিক্সেরই আর একটা অংশ। তো আশা করি এই ছয়টা টপিক আমরা নেক্সট পার্টে কভার করার ট্রাই করব। আর এই পার্টে আমরা যা যা কভার করলাম তা যদি একটু বলে আসি, আমরা ভিএফএস কভার করেছি, আমরা বিএফএস কভার করলাম, ডিএফএস কভার করেছি, ক্রুসকাল, প্রিমস, এলসিএস, তাহলে পাঁচটা কভার করছি তাই না দোস্ত। চল আমরা আর লাস্ট একটা টপিক দেখি, তাহলে ছয়টা ছয়টা এটা ইকুয়াল সিস্টেমে আসবে। ওকে, কি বলিস? ওকে ওকে। ওটা ছোট, যত দূরে কোড মুখস্থ করাবো আর কিছু না। সেটা হলো, আই থিঙ্ক আমার নোটটা দেখা যাচ্ছে, যদি দেখা গিয়ে থাকে একদম শেষে চলে যাই। এই দেখ, ধর তোকে কোশ্চেনটা কেমন আসবে আমি বলি। তোকে বলবে যে ফিবোনাক্কি সিরিজের তাকে এক্সপ্লেন করতে দুইটা মেথডে, নর্মাল রিকার্সিভ মেথড আর ডাইনামিক মেথডে সেটাকে এক্সপ্লেন করতে বলবে। তখন তুই যে সামনে লিখবি নর্মাল রিকার্সিভ মেথড, পরে এই যে কোডটা আমরা জানি না, এই কোডটা কিন্তু আমরা ফিবোনাক্কি অনেকবার করছি, এই ফাংশনটা লিখবি। তারপর ডাইনামিক লিখে এইটাকে লিখবি, ডাইনামিক কিভাবে কাজ করে, ওই যে প্রিভিয়াস কারেন্ট দিয়ে আমরা যেটা ম্যানুয়ালি করতাম। আর রিকার্সিভ কোনটা, ওই যে বারবার ফাংশন কল করে যে রিকার্সিভ ওয়েতে আমরা ফিবোনাক্কি সিরিজটা বানাইতাম। এই দুইটা কোড জাস্ট লিখে দিবি। পরে 3 নম্বর জাস্ট করবি কি, এই যে টাইম কমপ্লেক্সিটি টেবিলটা লিখে দিবি, নর্মাল ওয়েতে কত টাইম কমপ্লেক্সিটি, ডাইনামিক ওয়েতে কত টাইম কমপ্লেক্সিটি, সুন্দর করে এই তিনটা জিনিস লিখে দিবি 5-এ 5। সো কোশ্চেনে যদি কখনো বলে যে ফিবোনাকি সিরিজটা এক্সপ্লেইন করতে বা ফিবোনাকি সিরিজের ডাইনামিক মেথড আর নর্মাল মেথডটা রিকার্সিভ মেথডটা নিয়ে কথা বলতে, তো জাস্ট তুই কি করবি, এই দুইটা কোড লিখবি আর এই টাইম কমপ্লেক্সিটি টেবিল লিখে দিবি। বুঝতে পারছি? হ্যাঁ ওকে। সো এই আমাদের ছিল এই প্রথম পার্টে 6টা গল্প, যেখানে আমরা বিএফএস, ডিএফএস, ক্রুসকাল, প্রিমস, এলসিএম এবং ফিবোনাক্কি নিয়ে কথাবার্তা বললাম। সো আশা করি সবটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমি আবারও বলছি, আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভিডিওতে আপনারা কোনো ভুল ত্রুটি পান অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্য সবসময় শেখার জন্য আগ্রহী, আর আপনাদের হেল্প করতে পারলে আমি অবশ্যই ধন্য হব। দ্যাটস ইট, আবার কোনো দেখা হবে নেক্সট কোনো পার্টে। আপন, তুমি কিছু বলতে চাও ভিডিও সম্বন্ধে, কোনো মেসেজ? ইনশাল্লাহ এখন থেকে সবাই কানেক্ট থাকলে অনেক কিছু শিখতে পারবে। এই তো, সবাই ভালো আচ্ছা, থাকবেন, সন্ধ্যায় দেখা হবে। বিদায় পৃথিবী।